ক্রাইমটা কিন্তু অনেক বেশি হতো। আমরা যখন চাকরিতে ঢুকি লেফট ফ্রন্টের সময় ক্রাইম খুব বেশি হতো। আরেকটা জিনিস হতো রায়োটিং, খোসামত করে কাজ করাতো না, চাপ দিয়ে কাজ করাতো। এই গুন্ডাগুলো কোথায় গেল? তারা কি সব তারা তো রইল? আর গুন্ডামি করে না, কিছু ওই পলিটিক্সে ঢুকে গেছে, বেশিরভাগটাই পলিটিক্সে ঢুকে গেছে। আমলে আরেকটা খারাপ ছিল, রাস্তাঘাট প্রচণ্ড খারাপ থাকতো, প্রচণ্ড খারাপ। গ্রামের রাস্তা তো বলাই নেই। ওর মধ্যে লুকিয়ে পড়লাম, মাথার উপর দিয়ে বুলেট যাচ্ছি বুঝতে পারছি, সাঁই সাঁই করে। একটা ছেলে উঠলো, তার পায়ের সঙ্গে সঙ্গে থাইয়ের মধ্যে গুলি ঢুকে গেল। যত কাজ করেছে বেশিরভাগটাই বাজে কাজ করেছে, খারাপ কাজ করেছে, অ্যান্টি ন্যাশনাল কাজ করেছে। একটা ভালো কাজ করেছে যে মাওবাদীদের খুব ভালো করে টাইটটা দিয়েছে। ওইটা যে পুলিশের ইনঅ্যাকশন ছিল সেটা আমি বলেছি বিভিন্ন জায়গাতে। 14 তারিখে রাত্রেবেলা যে ইনসিডেন্টটা ঘটেছে, দ্যাট কুড হ্যাভ বিন প্রিভেন্টেড। তৈরি করার জন্য রাত দখল দিন দখল এই সমস্ত করে এটাকে একটা হাওয়া তুলে এটা করে। শরণার্থীর মধ্যে তফাৎ আছে, শরণার্থী এক জিনিস আর অনুপ্রবেশ আলাদা জিনিস। যেটা হচ্ছে যে অবৈধ ভোটারকে বার করে দিকে আমাদের কিছু বলার নেই, কিন্তু বৈধ ভোটার একটা হয়তো বাদ না যায় সেটাকে এনশিওর করা, হাইলাইট করছে। এখন তো মিডিয়ার কাজ নেই, মিডিয়া বলছে ভালো কাজ যেগুলো করছে সেগুলোকে মিডিয়া দেখায় না, বলছে যে এটা তো আপনার রুটিন কাজ, এটা করারই কথা। তোমার বোঝার দরকার কি? তোমার তো বয়স 60 বছর হয়েছে, তুমি কটা দুশ্মনকে দেখেছো তোমার পাশে? তো মুসলিম মানে কি সে দুশ্মন? জ্ঞানেশ কুমারের মেয়ে এবং জামাই তাদেরকে দেখুন, এই SIR ডিক্লেয়ার করার ঠিক আগে দেখবেন দুজনকে খুব ভালো দুটো জেলাতে, একটা সাহারানপুরে আর একটা হচ্ছে নয়ডাতে। ওর মেয়েকে দিয়েছে বোধহয় নয়ডাতে, আর জামাইকে দিয়েছে সাহারানপুরে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করে দিয়েছে। এগুলো না করতে উপায় নেই। আপনি বলছেন যে মুসলিমরা একটা ভয়ের মধ্যে থাকে বলেই কি তৃণমূলে ভোট দেয়? মানে একটা ভয় পাচ্ছে তারা, যে এই জন্য তারা ইউনাইটেড হয়ে ক্লাস্টার হয়ে গিয়ে একটা জায়গাতে ভোট সেটা আবার রিভাইজ করতে হবে। বিজেপিকে ভয় না পেয়ে বরঞ্চ উন্নয়নের দিকে ফোকাস করাটা। আমি বারবার করে বলি বিজেপিকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ সে একটা রাজনৈতিক দল, তাকে ভয় পাবে কেন? ভয় পেলে তুমি ভুল ডিসিশন নেবে। সবাই কি করে একই হয় এত লোক? কিন্তু দুর্নীতির এই অভিযোগগুলো যা আমরা দেখতে পাচ্ছি, চাকরি এসএসসির যে ঘটনাটা দেখলাম, এগুলো ব্যাপারে কি বলবেন? পানিশ দেন, আমি বলবো পানিশ দেন। এতগুলো জেলাতে কাজ করেছেন, তো আজকের দিনে দাঁড়িয়ে আপনি রাজনীতিতে আছেন, কিন্তু মন্ত্রিত্বে কেন নেই? মন্ত্রী তো আমি ছিলাম। নমস্কার, সিক্রেট জার্নি পডকাস্টে আপনাদের স্বাগত। ইন্ট্রো দেখে নিয়েছেন যে আজকে আমাদের অতিথি বাংলার সিংহাম, প্রাক্তন IPS অফিসার, অধুনা ডেবরার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির। আমাদের পডকাস্টে আজকে উনি তার জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করেছেন। তার সাথে এটাও বলেছেন কিভাবে বাম আমলে কর্তৃপক্ষের চাপ উপেক্ষা করে ভয়ঙ্কর সমস্ত গ্যাংস্টার ধরেছিলেন। আজকে এই এপিসোডে আপনারা আরও রোমাঞ্চকর অনেক কাহিনী শুনবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নমস্কার হুমায়ুন দা, আমাদের সিক্রেট জার্নি পডকাস্টে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। আপনাকে প্রথমেই যে প্রশ্নটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, আপনার ছোটবেলা থেকে পরবর্তীকালের দুধে পুলিশ অফিসার হুমায়ুন কবির হওয়ার যে পথটা, সেটা কেমন ছিল? ছোটোবেলায় একদম গ্রামে জন্মেছি, মানে পশ্চিম মেদিনীপুর, এখন আগে মেদিনীপুর ছিল। ডেবরা, যেখান থেকে আমি এখন বিধায়ক, তারই একটা ডেবরা চক থেকে প্রায় 9 কিলোমিটার ভিতরে একটা গ্রাম, একদম ভীষণ গ্রাম আর কি। গ্রাম, রাস্তাঘাট কিছু ছিল না। তো আমি যখন 12-এও পড়ি, মানে 11-12 যখন পড়ছি, তখন একজন টিচারকে আমি খুব শ্রদ্ধা করতাম, তাকে আমি নিয়ে গেছিলাম। তারপর ফিরে এসে ও বর্ণনা করছিল যে তোর তো বাড়ি যেতে গেলে কিছুটা বাসে, কিছুটা ভ্যান রিক্সায়, কিছুটা লাফিয়ে, আর কিছুটা সাঁতার কেটে। প্রত্যন্ত অঞ্চলে সেখান থেকে আপনি উঠে এসেছেন, একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল। একদম প্রত্যন্ত গ্রাম। আমার এই যে মিশন স্কুল, ওখানে ঈশ্বরচন্দ্র প্রামাণিক বলে একজন শিক্ষক ছিলেন, হেডমাস্টার মশাই। তো উনি আমাকে খুব ভালোবাসতেন। জানি আমাকে মাঝে মাঝেই বলতেন তোর মধ্যে অনেক প্রতিভা আছে, তুই একদিন ভালো জায়গায় যাবি। কিন্তু সেই জায়গায় আমি পৌঁছতে পারিনি। তবে আমার লাইফ এখনও শেষ হয়নি, এটা একটা আনন্দের ব্যাপার। তো ডিজায়ারেবল যে জায়গাটা আমি পৌঁছতে পারিনি, বাট স্ট্রাগলসাম লাইফ। খুব ছোটোবেলায় পড়াশোনা ভালোভাবে হয়নি, নানারকম বাড়ির এতে প্রবলেম ছিল, সাংসারিক যে কষ্টগুলো ছিল সেগুলো ছিল। খুব গরিব বাড়ি থেকে জন্মেছি আর কি। ছোট থেকে কি পুলিশ অফিসার হতে চেয়েছিলেন? পুলিশ অফিসার, হ্যাঁ, প্রফেসরের চাকরিও পেয়েছিলাম। স্কুলেতেও চাকরি পেয়ে ছেড়ে দিলাম 3 মাসের মধ্যে। স্কুলে আমি অল্প দিন চাকরি করি। যেদিন আমি MSc পাস করলাম, তো আমি MScতে ফার্স্ট ছিলাম। তো আমি আগে ইন্টারভিউ দিয়েছিলাম, তো রেজাল্ট বেরোলো। রেজাল্টটাকে নিয়ে আমি বাড়ি ফিরছি, তখন কোলাঘাটে নেমে গেলাম। পশ্চিম মেদিনীপুর বাড়ি, কোলাঘাটে নেমে গিয়ে ইন্টারভিউটা দিলাম। দিয়ে বললো আপনি কবে জয়েন করবেন? অনেকে ইন্টারভিউ দিয়েছিল, আমাকে শেষের দিকে রেখেছিল। তো আমি বললাম যে আমি বাড়িতে বাবা মার সঙ্গে কথা বলে জানাবো।
তখনই জাস্ট এমএসসিটা পাস করে ওই দিনই পাস করেছি আর কি, এই মার্কশিটটা নিয়ে ফিরছিলাম। তারপর কালকে আপনার বাড়িতে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার পৌঁছে যাবে। তারপর দেখি পরের দিন যে স্কুলের সেক্রেটারি সে আমার বাড়িতে চলে এসছে। ও ভাবছে যদি বাবা মা রাজি না হয় করতে, কারণ আমি তখন রিসার্চ করবো বলে ঠিক করেছি। আপনার তো বটানি সাবজেক্ট ছিল। হ্যাঁ, বটানি ছিল। তো আমাকে বললো যে রিসার্চ করে কী হবে, আপনি জয়েন করুন আমাদের এখানে, তারপরে না হয় রিসার্চ করবেন, জয়েন করুন। বাবা আমাকে রাজি টাজি করালাম, তারপরে আমি জয়েন করে গেলাম। সোমবার দিন জয়েন করলাম আর কি। তখন 3-4 মাস মতো ছিলাম। তো মানে একেবারে শিক্ষকতার জীবন অল্প দিনের হলেও তারপর থেকে একেবারে আইপিএস অফিসারের সেই সাংঘাতিক জীবন করলাম আর কি। পিএইচডি করতে ঢুকলাম আর রিসার্চ করতে, ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের এতে আমি কাজ করেছি। বোস ইনস্টিটিউটে, বীরবল সাহানি ইনস্টিটিউট আর কল্যাণী ইউনিভার্সিটি, 3 জায়গায়। কল্যাণীতে খুব সেই সময় এটা খুব ভালো ছিল, মানে আমার যে গাইড ছিলেন খুব নামকরা গাইড আর কি, ইন্টারন্যাশনালি ফেমাস ছিলেন, অনেক বইও লিখেছেন, তিনি ছিলেন প্রফেসর সেন, মারা গেছেন কিছুদিন আগে। তারপরে আমি চাকরিতে ঢুকেছি, এখানে আইপিএস হলেন। প্রথমে আইপিএস হয়ে প্রথমেই আপনার পোস্টিং কোথায় ছিল? তো আমার ছিল পুরুলিয়া থেকে আমি শুরু করলাম। আমি স্টেট সার্ভিসে ঢুকলাম, ঢুকে পুরুলিয়াতে পুরুলিয়াতে ঢুকলাম। পুরুলিয়াতে ঢুকে তখন জেএমএম মুভমেন্টটা চলছিল, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা যেটা আছে, ব্যাপক গন্ডগোল হয় আমার সঙ্গে, মারামারি গন্ডগোল এটা ওটা লাগায়। মানে প্রথমে ঢুকেই একেবারে পরীক্ষা হটস্পটে। তখন আমার এসপি ছিলেন অনিল কুমার বলে একজন, তিনি অত্যন্ত একজন দক্ষ, মানে ক্রাইম অফিসার বলতে যা বোঝায় আর কি, মানে ক্রিমিনালদের কাছে একদম মানে আতঙ্ক ছিল আর কি। উনি আলিপুরদুয়ারে এসডিপিও ছিলেন। তারপরে আমি ওখানে ঢুকলাম পুরুলিয়া থেকে ঢুকে তারপরে আমি এসডিপিও কাঁদি হয়ে এলাম। তখন ওখানে ইন্ডিপেন্ডেন্টলি কাঁদি মানে হচ্ছে মুর্শিদাবাদেরই একটা সাব ডিভিশন আছে কাঁদি বলে, ওখানে এসডিপিও হয়ে এলাম। ওখান থেকে বসিরহাট থেকে এসডিপিও বসিরহাট থেকে এসডিপিও ব্যারাকপুর। তো এই যে 3টে যে ক্রাইম প্রোন এরিয়া আর কি, তো এরাই আমাকে মানে এই যে অনিল কুমারের কাছ থেকে শেখা ক্রাইম ওয়ার্ক আর কি, ডেয়ার ডেভিল নেচারটা ওখান থেকে আমার মধ্যে তখন ইমবাইব করে যায় যে আমি ক্রাইমটাকে ভালো করে ডিটেকশন করবো। কারণ পুলিশের কাজে যা কিছু গণ্ডগোল ল অর্ডার হয়, সব কিছু যা হলো, একটা কিছু বেরিং সামনে অ্যাক্সিডেন্ট, রোডের উপরে অ্যাক্সিডেন্ট হলো, গাড়ি ফাড়ি পুড়িয়ে দিলেও একটা ল অর্ডার হয়। নাহলে যা কিছু ল অর্ডার হয় বাকিগুলো সব ক্রাইম ওরিয়েন্টেড। ক্রাইম থেকেই কিন্তু ল অর্ডার হয়। একটা বাড়িতে ডাকাতি হলো, রোড ব্লকেট হয়ে গেল, গন্ডগোল লাগলো, পুলিশের সঙ্গে মারপিট হলো, খুব মার্ডার হয়ে গেল, তার নিয়ে গন্ডগোল, আইন শৃঙ্খলা খারাপ হয়ে গেল। তো ক্রাইমটাকে যদি কন্ট্রোল করা যায়, প্রিভেনশনে আর কি, আমি সবসময় গুরুত্ব দিয়েছি ক্রাইম হবেই, ইনএভিটেবল, কিছু কিছু ক্রাইম হবেই। সেই সময়টাও ছিল এমনই যে প্রচুর মানে ভীষণ ভয়ঙ্কর ক্রিমিনালদের একটা সময় ছিল সেই সময়। তখন এতটা এখন যেরকম এখন বিভিন্ন লোকের করে খাওয়ার একটা ব্যবস্থা হয়েছে আর কি, সব রকম, সেটা ভালো মন্দ বলছি না, মানে মোটামুটি এখন আর ক্রাইমের মধ্যে এত বেশি লোকে ঢোকে না আর কি। প্লাস মিডিয়াও তো তখন সেভাবে অ্যাক্টিভ ছিল না, যার জন্য এত খবর আসতো না সব জায়গায়। ক্রাইমটা কিন্তু অনেক বেশি হতো। আমরা যখন চাকরিতে ঢুকি লেফট ফ্রন্টের সময় ক্রাইম খুব বেশি হতো। আরেকটা জিনিস হতো রায়োটিং, মানে ঝাঁকে ঝাঁকে দলে দলে মানে বাড়ি পুড়ি দেওয়া, মারপিট করা, লুট করে নেওয়া, এই সমস্ত জিনিসগুলো খুব বেশি হতো। আর রায়োটিং হলে হয়তো 15 জন করেছে, ওর ভোটার লিস্ট ধরে 150 জনের নাম তখন রুলিং পার্টি দিয়ে দিত, বুঝেছেন তো? এইটা আমার কাছে খুব খারাপ লাগতো। এবং ওইগুলোকে ধরার জন্য যে লোকগুলো ইনভলভ ছিল না সেগুলোকে ধরার জন্য প্রচণ্ড চাপ তৈরি করতো। এই চাপ থেকে বেরোনোটা ভেরি টাফ, কারণ আমরা তো এফআইআর নাম দিয়ে দিয়েছি। যে তখন যদি বলি যে ইনভেস্টিগেশন করতে, ওদের নাম পাওয়া যায়নি, ওরা তো ছিল না, ওই কেসে ইনভলভ ছিল না। না, আপনি কী করে জানলেন? সাক্ষী প্রমাণ বলে আমরা সাক্ষী দিয়ে দিচ্ছি, কটা সাক্ষী চাই, পরের দিন দেখা গেলো সাক্ষী চলে এলো, 10টা সাক্ষীকে থানায় পাঠিয়ে দিল, তারা বলছে যে হ্যাঁ আমি নিজে চোখে দেখেছি। মানে পুলিশের কাজটা তখন খুব টাফ হয়ে গেছিলো। এটা পুরোপুরি রাজনৈতিক একটা মদপুষ্ট ব্যাপার ছিল কি আপনি বলতে চাইছেন? একটা পুলিশের সঙ্গে রাজনীতির দিকে উপরে যে একটা ছিল, ওরা কিন্তু খোসামত করে কাজ করাতো না, চাপ দিয়ে কাজ করাতো পুলিশকে। তো আমি সবসময় চেষ্টা করেছি যে এই চাপ কেটে বেরোবো। যেন আমার খুব ঘন ঘন বদলি হয়েছে, হ্যাঁ প্রচুর বার বদলি হয়েছে, আমার নামে নানা রকম করেছে, ঝামেলা করেছে, আমার সঙ্গে করেছে। যেহেতু আমি অনেস্টিটা খুব মেনটেন করতাম, একদম পারফেক্টলি অনেস্টলি মেনটেন করতাম, সেজন্য আমার সঙ্গে ওইদিকে কিছু করতে পারতো না, কিন্তু বদলি করে দিত। কারণ আমার সল্টলেক থেকে হাত কাটা দিলীপকে ধরার পর মানে পরের দিন শনিবার রোববার পড়ে যাওয়ার জন্য বদলি করতে পারেনি, ওই দিনই পারলে বদলি করে দেয় আর কি। ঠিক আছে, সোমবার দিনই একদম 10:30টার সময় ফোন করে বলছে স্যার আপনার বদলি হয়ে গেছে। আমি জানতাম
তো দাদা তখনকার সময় সিপিএম এর আমল, তখন প্রচুর এই ক্রিমিনালদের বাড়বাড়ন্ত। তো এরা একটা, আমরা মানুষরা জানি, সাধারণ মানুষরা, যে প্রত্যেকটা নেতাদের একটা পোষা গুন্ডা থাকে। না, সব তো নেতাদের ছিল না। সেরকম ছিল না, মানে বলছেন তখনকার সময় ছিল, কিন্তু সব নেতাদের পরবর্তীকালে ছিল না। পালাবদলের পরে এই গুন্ডাগুলো কোথায় গেল? তারা কি সব তারা তারা তো সব রইলো? আর গুন্ডামি করে না, কিছু ওই পলিটিক্সে ঢুকে গেছে, বেশিরভাগটাই পলিটিক্সে ঢুকে গেছে। তারা এখন বিভিন্ন জায়গাতে বিভিন্ন পদে মানে আছে। এখন তারাই ওই এখন পলিটিক্স গুন্ডামি করে করছে। যে টাকাটা, সেটা এখন আর সেভাবে আসে না। তখন যে দুটো তিনটে জিনিস হতো, কিডন্যাপিং ফর র্যানসম, ওটা এখন বন্ধ হয়ে গেছে। মানে আচ্ছা। কিডন্যাপ করে নিয়ে লোককে তুলে নিয়ে গিয়ে টাকা চাইবে, সেটা বন্ধ হয়ে গেছে। তার জন্য আমাদের অনেক রোল আছে পুলিশের, আমাদের রাজীব কুমার, আমার এবং আরও কয়েকজন অফিসারের খুব ভূমিকা, গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিডন্যাপিংগুলো সব আনসাকসেসফুল এই করে দিয়েছি, ফিউটাইল করেছি। তোমার কিডন্যাপিং করে ধরে নিয়েছি গ্যাংগুলোকে। তারপরে মাওবাদীদের ছিল, বামফ্রন্টের সময় প্রচুর লোক মার্ডার হয়ে যায়, প্রায় 275-80টা। ওই পশ্চিমাঞ্চলে খালি ওই 9 আর 10-এর মধ্যে প্রায় 290 লোক মার্ডার হয়ে যায়, সবগুলো সিপিএমের লোক। আচ্ছা, কমরেড মাওবাদীরা এই কাজ করেছে। প্রচুর লোককে মেরে দেয়। তো আমিও এনকাউন্টার করেছি গিয়ে ওখানে পিংবনিতে। আমার সঙ্গে গোয়ালতোড়ে ছিলাম, আমি গোয়ালতোড় থেকে পিংবনি যাচ্ছিলাম। তো ওরা মাইন ব্লাস্ট করলো, অনেক রিপোর্টার ইনজিওর্ড হলো, আমাদেরও 4 জন ইনজিওর্ড হলো, আমার গার্ডটার তার মধ্যে ছিল। তারপরে আমিও গুলি চালালাম, মানে আমার সঙ্গে যারা ছিল তারা গুলি চালালো। মানে আমি বললাম ইএফআর গিয়ে ঘুরে গুলি চালালো। আমরা ওখানে 4-5 জনকে মেরে দিয়েছিলাম, মাওবাদীকে আর কি। তারপরে আমরা রামগড় ফাঁড়ি আমরা দখল করে বসেছিল মাওবাদী, সেই ফাঁড়িটা উদ্ধার করলাম। মানে পুলিশের ফাঁড়ি তারা দখল করে বসে আছে মাওবাদী, বুঝতে পেরেছেন, প্রায় মাসখানেক ধরে। আপনারা গিয়ে সেখানে পুলিশকে তাড়িয়ে দিয়েছে, পুলিশকে তাড়িয়ে দিয়ে মানে মুক্তাঞ্চল তৈরি করেছে। তারপর আপনারা গিয়ে কি করে মানে পেলেন, আবার উদ্ধার করলেন কি করে? উদ্ধার করলাম এই গিয়ে ওয়াক করে হেঁটে হেঁটে গেলাম, কারণ রাস্তায় তো পুরো মাইন বিছিয়ে রেখেছে। আর মাইনগুলো অ্যাকচুয়ালি ধরে ম্যাপ থাকতো, আর লোক থাকতো যে কোন মাইনটা কখন কোথায় ফাটাবে, কোনখান দিয়ে পুলিশ আছে সেখানে মাইনটা ফাটাবে, এবং সেটার ম্যাপটা ওরা জানে। কারণ ওরা তারগুলো মাইনগুলোকে পুঁতেছে, তারপরে ঘাস টাস দিয়ে দিয়েছে রাস্তার ধারে। তখন তো সিপিএমের আমলে আরেকটা খারাপ ছিল, রাস্তাঘাট প্রচণ্ড খারাপ থাকতো, প্রচণ্ড খারাপ। গ্রামের রাস্তা তো বলাই নেই। তো ওখানে একটা পিচ রাস্তা ছিল, পিচ রাস্তা বড় গর্ত, তার মধ্যে মাটি দিয়ে ঘাস লাগিয়ে দিয়েছে, তার নিচে মাইন পোতা আছে। তার দিয়ে অনেকটা দূরে নিয়ে গিয়ে সেখানে ডিটোনেটর লাগিয়ে বসে আছে, বুঝতে পেরেছেন তো। গোটা রাস্তায় মাইন পেতে রেখেছে। তো আমি যেতে যেতেই অন্তত 3-4টে মাইন আমরা উদ্ধার করি। একটা মাইন ফাটলো, তো ওরা গুলি চালালো। তারপরে যেই মাইন ফাটলো সঙ্গে সঙ্গে গুলি চালাতে শুরু করলো। আমরা মাটিতে শুয়ে পড়লাম। তো ভাগ্য ভালো আমাদের যে প্লেন মাটি নয় আর কি, মানে ওখানকার মাটিটা হচ্ছে এরকম আনডিউলেটেড আর কি, এরকম ঢেউ খেলানো মাটি। ওর মধ্যে লুকিয়ে পড়লাম, মাথার উপর দিয়ে বুলেট যাচ্ছে, বুঝতে পারছি, সাঁই করে। পিছনে একটা অশ্বত্থ গাছ ছিল, আমার মনে আছে। সেই অশ্বত্থ গাছের ছোটো ছোটো ডালগুলো ভেঙে পড়ছে আর কি, মানে ওর মধ্যে গুলিগুলো লাগছে গিয়ে আর কি, আমাদের মাথার উপর দিয়ে গুলিগুলো উঠছে, মানে মাথা তুললেই লেগে যাবে। একটা ছেলে উঠলো, তার পায়ের সঙ্গে সঙ্গে থাইয়ের মধ্যে গুলি ঢুকে গেল। আর ওই শুয়ে পড়ার আগে পর্যন্ত 3 জনকে আরও লেগেছিল গুলি আমাদের। আর ওই মাইনের যে ব্লাস্ট হয়েছিল, তারা তো পিচ রাস্তা দিয়ে যারা সাংবাদিক হাঁটছিল তাদের উপরে মাইন ব্লাস্টটা হয়, এবং তাদের মধ্যে অনেকে ইনজুর্ড হয়ে যায় সেসময়। পরে আমরা হামাগুড়ি মানে ক্রলিং করে এরম করে রোল করে লোড়াটনা বলে ওটাকে করে বেরিয়ে এসে একটা কিছু ইঁট রাখা ছিল, ইঁটের আড়ালে গিয়ে তারপর গাড়িগুলোকে ডেকে ওয়্যারলেসে করে ওদিকে তুলে হাসপাতালে পাঠালাম। ওই দিন ট্র্যাপড হয়ে গেছিলাম আর কি, মানে পুরো চতুর্দিক দিয়ে ঘেরে ফেলেছিল ওরা। একটা একদম হাফ মুন মতো করেছিল, একটা খাল ছিল, ক্যানেল ছিল অ্যাকচুয়ালি। এই ক্যানেল থেকে গুলিটা করছিল ওরা বসে, আর আমরা বুঝতে পারিনি যে ওখানে ক্যানেল আছে। আমরা তো বাড়ি থেকে গেছি। তখন আমি অ্যাডিশনাল এসপি বর্ধমান, তো ওখান থেকে আমি গেছি এই করতে জন্য। যে আইজি ছিলেন তখন আইজি ওয়েস্টার্ন জোন ছিলেন কুলদীপ সিং, এখন উনি মণিপুরের দায়িত্বে আছেন। রিটায়ার করে গেছেন আগে। তো রোমহর্ষক অভিজ্ঞতা, প্রত্যেকটা রোমহর্ষক অভিজ্ঞতা একটা। হ্যাঁ, তো ওই সময় আমাকে একবার খুব মানে মারা পড়ার অবস্থায় চলে এসেছিলাম, মানে প্রায় মেরে দিচ্ছিল আর কি, মানে উঠলেই ফায়ার করে দিত আর কি, মানে মাথায় গুলি লাগলেই মারা যেতাম। ভাগ্যক্রমে গুলি লাগেনি। তো আমাদের ইএফআরকে বললাম, ইএফআর গিয়ে ওখান থেকে ওদেরকে খালের মধ্যে, ওরা অনেক দূর দিয়ে ঘুরে গিয়ে খালের মধ্যে গুলি চালালো। তখন তারপরে পালাতে শুরু করেছে। ওরাও ছিল 15-20 জনের বেশি ছিল, 6-7 জনকে ওখানেই ফেলে দিয়েছিলাম আমরা। তারপরে ওরা ভয় পেয়ে গেল, কয়েকজনকে ওরা তুলে নিয়ে যেতে পারলো, আর 3টাকে ফেলে দিয়ে গেছিলো। মানে 3টে জায়গাগুলো মরে গেছে স্পটে একদম, তাদেরকে নিয়ে যায়নি। ইনজিওর্ড যারা ছিল তারা হয়তো পরে মরে গিয়ে থাকবে, কারণ তো রাইফেল থেকে গুলি চালিয়েছিল, তাদেরকে কিন্তু তুলে নিয়ে চলে যায় ওরা। পরে আমরা আর কোনো ট্রেস করতে পারিনি জঙ্গলে। পরের দিন আমরা বিএসএফ ফোর্সটা পাই, বিএসএফের কাছে মোটর ছিল। সেই মোটর মারতে আমরা এগিয়ে চলেছিলাম আর কি। তখন মোটর থাকলে মানে পুরো তো একটা জায়গায় পড়ে বোমের মতো, তো অনেকটা জায়গায় জুড়ে ওই করে আর কি, স্যানিটাইজ করে, মানে যা থাকবে উড়িয়ে দেবে একদম পুরো। তো ওই ভয়ে ওরা পালিয়ে যায় ওখান থেকে। পালিয়ে গিয়ে আমরা গিয়ে রামগড় ফাঁড়িটা দখল করে নিলাম। হয়তো মাওবাদীরা আর এদিকে কন্ট্রোল হয়ে গেছে, কারণ এইটা একটা বড় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেজিমে মাওবাদীরা একদম টাইট হয়ে গেছিলো, একদম টাইট হয়ে গেছিলো। তারপর রাজীব কুমার একে ধরে নিলেন,
মাওবাদী ধরার জন্য আমরা সেই লাতেহার থেকে আরম্ভ করে সেই বহু জায়গাতে, ঝাড়খণ্ডের বহু জায়গাতে আমরা রেড করেছি আর কিছু সময়। তো অনেকগুলোকে ধরেও ছিলাম, তো বড় বড় নেতাগুলোকে ধরেছিলাম। তারপরে হিন্দ মোটর থেকে ধরেছিলাম, তারপরে এই টালা পার্কের কাছ থেকে ধরেছিলাম একজনকে, আসানসোল থেকে একজনকে ধরেছিলাম। ধরে 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 ওরা এখান থেকে সব পালিয়ে গেল। পরে তো একে কিষানজি বলে একজন ছিল, তাকে এনকাউন্টার করে দিল পুলিশে, তারপরে সে একদম পালিয়ে গেল হাওয়া হয়ে। তো মাওবাদীটা আমাদের এখানে অনেক দিন আর নেই। এমনি ওভারঅল মানে বিজেপি যত কাজ করেছে বেশিরভাগটাই বাজে কাজ করেছে, খারাপ খারাপ কাজ করেছে, অ্যান্টি ন্যাশনাল কাজ করেছে। কিন্তু একটাই ভালো কাজ করেছে যে মাওবাদীদের খুব ভালো করে টাইটটা দিয়েছে, প্রচুর মাওবাদীটা পরে শেষ করে নিয়ে আসে। মানে আর 5-6 মাসের মধ্যে মোটামুটি মাওবাদী হয়ে যাবে, সব সাইড করে যাবে, সারেন্ডার করে যাবে বা মারা পড়বে, বা হয় বেশিরভাগটাই সারেন্ডার করে যাবে। আমরা চাই যে সারেন্ডার করে যাক, লোকের জীবন তো যেই হোক, সে মাওবাদী হোক যাই হোক, এটা ভুল পথে গেছে, সে ফিরে আসুক, ফিরে এসে জীবনে মূল স্রোতে থাকুক, বাকি ডেমোক্রেটিক ওয়েতে লড়ুক, আমাদের কান্ট্রি ডেমোক্রেটিক কান্ট্রি, সেখানে লড়ুক, না অসুবিধা কী আছে। আপনার যে সময় আর কি আপনি পুলিশ অফিসার ছিলেন, সেই সময় তো সোশ্যাল মিডিয়া ছিল না, এবং তখন আমরা তবুও আপনি যে জনপ্রিয়তার একটা শীর্ষে গিয়ে পৌঁছেছিলেন, আমরা যেটুকুনি মিডিয়া পড়েছি তখন, খবরের কাগজ বা টিভি, সেখানে আমরা জানতে পেরেছিলাম। তখন আপনাদের একটা আলাদা ইমেজ ছিল, মানে কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ একটা আলাদা ইমেজ ছিল, মানুষের মনে একটা বিশাল জায়গা করে। কিন্তু আমরা দেখলাম অভয়া যে কাণ্ডটা হলো, সেই সময় আমরা দেখছি যে জুনিয়র ডাক্তাররা পুলিশের কাছে গিয়ে তাকে একটা প্রতীকী শিরদাঁড়া গিফট করছে। তার মানে প্রতীকী শিরদাঁড়া, একটা স্পাইনাল কর্ড, হ্যাঁ, সেটা গিফট করছে। কারণ আমি আজকে বলছি অ্যাজ ইনভেস্টিগেটর, এবং দায়িত্ব নিয়ে বলছি আর কি, কারণ এটা আমি জানি বলেই বলছি। এই যে ছেলেটি সঞ্জয় রায়, এ হচ্ছে আপনার পুলিশ আর কি, মানে সিভিক ভলেন্টিয়ার, পুলিশে চাকরি করে না। ও ছিল বক্সার, ওর হাতের পাঞ্জা দেখতে এরকম রোগাও টাইপের, মানে গাল ঠাল বছর তোপড়ানোর মতো, গাল তোপড়ানো, কিন্তু হাত যদি দেখেন তাহলে পাঞ্জাটা হচ্ছে আমার হাতের থেকে ডবল হবে, বিরাট শক্তিশালী হাত। কারণ ও বক্সিং করতো আগে, ওই হাত অত বড় এবং শক্তি ছিল বলেই ও বক্সিং করতো। তো ওকে সিভিক ভলেন্টিয়ার আছে, এবং সিভিক ভলেন্টিয়ারের তার রিপ্রেজেন্টেটিভ একজন করে থাকে, মানে যে পুলিশ ওয়েলফেয়ার কমিটি আছে, ও ছিল অ্যাকচুয়ালি আপনার এতে ইএফআর ব্যাটালিয়ানটা হচ্ছে খড়গপুরে। ওখানে গেছিলো, ওখানে একটা মিটিং করা যায়, ওখানে 3-4টে ব্যাটালিয়ান আছে ইএফআর। তো ওখানে একটা গেছিলো মিটিং করতে ওয়েলফেয়ার নিয়ে। তো ওখানে 3 দিন আটকে গেছিলো। এবার ছিল একেবারে মদ্য, প্রত্যেক দিন মদ খেত। তো ও সেই দিনই, যেদিনই ঘটনাটা ঘটে, সম্ভবত 8ই আগস্ট নাকি 8th আগস্ট বোধ হয়, 8th আগস্টই ও সকালবেলা ফিরে ওর আরেকটা বন্ধু ছিল, তার সাথে দেখা হয়ে ওর সঙ্গে প্ল্যানিং করেছে যে সন্ধ্যাবেলা মদ খাবো, করবো, শ্যামবাজারে তুই চলে। তো শ্যামবাজারে গিয়ে প্রথমে ওখানে গিয়ে একটা বারে গিয়ে বোধহয় বিয়ার খেয়েছে। বিয়ার খেয়ে বলছে চল একটা পেশেন্ট আছে, ও বলছে যে আমারই পেশেন্ট, ওর নামটা বলছি না, বলে গিয়েছিল দেবাশিস বলে নাম আর কি, ভট্টাচার্য। তো ওর বলছে যে আমার একটা ভাই ভর্তি আছে আরজি করে, বলে তো আরজি করে তো আমি দেখি ওয়েলফেয়ারটা, চল আমরা দেখে আসি তাহলে। ওর একটা অপারেশন হওয়া ছিল, ওকে দেখতে গেছিলো সন্ধ্যাবেলা দেখে এসেছে, অপারেশন হয়েছে, ও দেখে ফিরে আসার পর তারপরে ওরা কী করেছে, দুজনে মিলে সোনাগাছিতে গেছে। সোনাগাছিতে গিয়ে ওখানে ঝগড়া করেছে। যে মেয়েটাকে ওকে দেখিয়েছিল সেই মেয়েটা ওর পছন্দ হয়নি, ওর কারোরই পছন্দ হয়নি, যে দুটো মেয়েকে দেখিয়েছিল পছন্দ হয়নি। তো বলছে চলো আমরা এতে যাবো, টালিগঞ্জে যাবো। ওই রাত্রিবেলায় মদ খেয়ে ও টালিগঞ্জে গেছে। টালিগঞ্জে গিয়ে ওখানে আবার যে মেয়েকে দেখিয়ে তার পছন্দ হয়েছে, কিন্তু অনেক বেশি টাকা চাইছে। সেজন্য সে ওখান থেকে বলে তুই যা, আমার কাছে টাকা নিয়ে তো বলে। ওর বন্ধুটা গেছে, ও বসে আছে, ও হুইস্কি গিয়েছে। কিন্তু এরকম মদ্যপ চরিত্রহীন একটা মানুষকে একটা আরজি করের মতো একটা জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে, এটার মধ্যে কি কোনো গাফিলতি না? ইন্ডিভিজুয়ালি কেউ কাউকে ট্র্যাক করে না, ইন্ডিভিজুয়ালি তো করা খুব মুশকিল। তো ওয়েলফেয়ার অফিসে সেজন্য তো ওর বিরুদ্ধে কেসও হয়েছে, সাসপেন্ড হয়েছে, অনেক কিছু হয়েছে। জানেন যে ওকে হ্যান্ডেল করতো আর কি, হ্যান্ডলার, তার বিরুদ্ধে হয়েছে। যে কোনো একটা মেয়েকে খুঁজছে, যাকে ও রেপ করবে, খুঁজতে ও ঘর দরজা খুলছে, বন্ধ করছে। যেখানে 2-3 জন আছে সেখানে কিছু করার নেই, ওর জেনে যাবে। খুঁজতে এসে ওই দরজাটা খুলেছে, একা পেয়ে গেছে। ও তখন ভিতরে ঢুকে লক করে দিয়েছে। মেয়েটা এবার 48 আওয়ার্স ডিউটি করেছে, ক্লান্ত ছিল, তার আগে খেয়েছে, জেগেছে, তারপরে ওর সঙ্গে ডাক্তাররা দেখা করেছে, কথা বলেছে, করেছে, তারপরে খাওয়া নিয়েছে, তারপরে পেশেন্ট পার্টিকে কিছু ইনস্ট্রাকশান দিয়েছে, দিয়ে তারপরে ও এসে ঘুমোচ্ছে। তখন বোধ হয় 2:45 বেজেছে, ওই 15-20 মিনিট মতো ঘুমিয়েছিল। 3:05 ও ঠিক 3টা বেজে 2 মিনিট ঢুকেছে ওই ঘর দরজাটা বন্ধ করে দিয়েছে। ও দেখেছে এরকম পড়ে আছে, ওর উপরে চেপে বসে ওকে রেপ করার চেষ্টা করেছে। তখন ও রেজিস্ট করেছে। মেয়েটি রেজিস্ট করতে দেখবেন ওর মধ্যে 16টা ইঞ্জুরি ছিল টোটাল, যে পোস্টমর্টম আমি যেটুকু জানি 14টা ইঞ্জুরি কিন্তু মুখের মধ্যে, আর 2টো ইঞ্জুরি ছিল প্রাইভেট পার্টসে, এটা রেপ করার জন্য যেটা ইঞ্জুরিটা হয়েছে আর কি। মুখের মধ্যে মেরেছে, নাকে ঘুষি হয়েছে, গলা চেপে ধরেছে। তারপর যখন চিৎকার করছে, যখন রেজিস্ট করছে, আর হাতটা খুব বড় বড়,
মানে আমার হাত যদি এরকম হয়, ওর হয়তো এতটা, ও একদম মানে পুরো এর মতো সাঁড়াশির মতো করে ধরে চেপে ধরেছে। কিন্তু আমরা যখন ওই সময় দেখেছিলাম যে মানে মিডিয়াতে যেটা দেখাচ্ছিল সেটা হচ্ছে যে যেটা শো করা হয়েছিল যে অন্তত একের বেশি মানুষের ইনভলভমেন্ট ওখানে সন্দেহ করা হয়েছিল। না, ওটা ছিল না। আচ্ছা, আপনি বলছেন যে সঞ্জয় রায় একাই করেছে। সিসিটিভি ফুটেজ থেকে আরম্ভ করে যা কিছু, ডিএনএ থেকে আরম্ভ করে, তারপরে যে ডিএনএ বা ওখানে যে ফিঙ্গারপ্রিন্টস, ফুটপ্রিন্ট, তাহলে ও তো তাড়াহুড়ো করে মধ্যে ওই এটা ছিল হেডফোন, এইটা ইয়ারফোনটা ছিল, ওটা পড়ে যায় একটা টুকরো। তাহলে এত তাড়াহুড়ো করে মেয়েটির মৃতদেহ, এটা পুলিশের সব জায়গাতে আমরাও করেছি। আমি একটু আগে বললাম না যে একটা পোস্টমর্টম হচ্ছে, কিন্তু তার দেখতে গেছিলাম, তাড়াতাড়ি করে বার করে পোস্টমর্টম করে আগে তাড়াতাড়ি ডিসপোজাল করে দেবো। কিন্তু তার বাবা মা আসার আগেই তাকে নিয়ে যাওয়া হচ্ছিল বা মানে খুব তাড়াহুড়ো করা হয়েছিল এরকম শোনা গেছে। এটা এক্সাজারেটেড। আর যদি সেটা নাও হয়, 14 তারিখে যখন এই এত মব এসে একটা ক্রাইম সিন, সেটা ভুল ছিল। একটা ক্রাইম সিন ভাঙচুর করলো। ক্রাইম সিনে ভ্যান্ডালাইজ করেনি, ওরা যেখানে পেয়েছে ওখানে ভেঙে দিয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা যেটা দেখেছিলাম যে বেশ কিছু অংশ ভাঙা হয়েছিল। না, ওই যে হলটা যেখানে ক্রাইমটা হয়েছিল, যেটা একটা অডিটোরিয়াম হল ছিল, ওর ভিতরে ঢোকেনি, ও বাইরে ভেঙেছে অনেক যন্ত্রপাতি। কিন্তু আদৌ যে ওই অডিটোরিয়ামে হয়েছে কিনা, দ্যাট ওইটা যে পুলিশের ইনঅ্যাকশন ছিল সেটা আমি বলেছি বিভিন্ন জায়গাতে। 14 তারিখে রাত্রেবেলা যে ইনসিডেন্টটা ঘটেছে, দ্যাট কুড হ্যাভ বিন প্রিভেন্টেড। ওখানে লাঠিচার্জ করা দরকার ছিল, গ্যাস ফায়ার করা দরকার ছিল, যেভাবে হোক অ্যাকশন নিলে অত ক্ষতি হতো না। ওই দিনে অনেক, আপনি ভালো বলতে পারবেন যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, এই সমস্ত ফরেনসিক এভিডেন্স কতটা ইম্পর্টেন্ট সেই জায়গাটা, ভীষণ ইম্পর্টেন্ট। সেখানে একটা স্ট্যাম্প, অন্য মানুষের পা, এতগুলো মানুষের পায়ে মানে চলে যাচ্ছে, ওর ওই হলটার ভিতরে ঢোকেনি। কিন্তু ওইখানেই যে ঘটনাটা ঘটেছিল তার তো কোনো সেভাবে প্রমাণ পাওয়া যায়নি। না, সেটা যাচ্ছে এইভাবে যে ওইখানে যে ধস্তাধস্তি হয়েছিল, তো তার প্ল্যাটফর্মের মধ্যে শুয়ে আছে একটা, এর মধ্যে ওই যে বেড থাকে না, একটা বেডের থেকে যে গদি নিয়ে আছে ওখানে বসে থাকে, ওখানে বিরাট কিছু পাওয়া যাবে না। ওর হেডফোন পাওয়া গেছে, ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, ফুটপ্রিন্ট পাওয়া গেছে, অন্যান্য জিনিস যেগুলো ছিল সেগুলো সব ঠিক ছিল, ওগুলো পাওয়া গেছে। তাহলে বলছেন সন্দীপ ঘোষ এখানে কোনোভাবে ইনভলভ নয়? সন্দীপ ঘোষ অন্যভাবে ইনভলভ হতে পারে, মানে করাপশনে ইনভলভ হতে পারে। এবার যে কোনো জায়গাতেই আমরা দেখবেন যে একটা আত্মীয় কেউ মারা গেছে কারো, যদি মনে করুন আপনি এখানে বসে আমার সাথে কথা বলছেন, আমি খবর পেলাম যে আপনার আত্মীয়কে একজন খুব ক্লোজ কেউ মারা গেছে, তাকে আমরা চট করে খাওয়া দিই, বলি কি শরীর খারাপ আছে, তাড়াতাড়ি চলে আসুন, তাই তো বলি। কারণ যেই মৃত্যু খবরটা শুনবে সে তখন চিৎকার ছেড়ে ফেন্ট হয়ে যেতে পারে, অসুবিধা হতে পারে, পড়ে যেতে পারে, নানা রকম সমস্যা তৈরি হবে। সেই জন্য বলা হয় যে আপনার যাকে যে কেউ জায়গায় মারা গেলেই, কেউ বিদেশে আছে তখন তাকে বলা হয় যে মারা গেছে, তুমি চলে এসো। আর এমনি যদি কোথাও থাকে, আশেপাশে কোথাও থাকে, দূরে থাকে, তাকে বলা হয় যে আপনার এই খুব অসুস্থ, আপনার ছেলে বা আপনার বাবা কি আপনার মা বা যে কেউ রিলেটিভ তাকে যখন খবর দিচ্ছে, তখন নর্মালি বলা হয় যে খুব অসুস্থ, আপনি চলে আসুন তাড়াতাড়ি। কিন্তু ঘটনাটা ঘটার পরে মানে ভোরবেলায় যখন মানুষ অন্য সময় ঘুমিয়ে থাকে, এতগুলো লয়ার সবাইকে ডাকার কারণ কি ছিল? তাহলে সেই দিন দেখাচ্ছি সব দেখতে আসছে, দেখো এখানে ঘটনা কি করে এটাকে আমরা এ করবো, ম্যানেজ করবো। ম্যানেজ মানে এই ম্যানেজ করার দরকারটা পড়লো কেন? ম্যানেজ মানে কি, পাবলিক রেজ যদি তৈরি হয় সেইটা নিয়ে, মানে মার্ডারটাকে ম্যানেজ করতে চাইছে না কেউই, কারণ পুলিশও চায় না। মানে পুলিশের কি ইন্টারেস্ট আছে? কারণ ওই দিন আমার সঙ্গে ঝাড়গ্রামে ছিলেন সিএম, আচ্ছা ঠিক আছে, ঝাড়গ্রামে সিএম ছিলেন, আমি ওই দিন ডেবরাতে ছিলাম, তখন উনি ফিরছিলেন রাস্তায়, তখন আমাকে দেখে রাস্তায় উনি দাঁড়ালেন, দাঁড়িয়ে যখন আমাদের ছেলেগুলো স্লোগান দিচ্ছিল তখন বললেন এই চুপ কর, তো আমাকে বললো চুপ করাও তো আমি সবাইকে বললাম এই চুপ করো। তারপর দরজায় উনি তখন কথা বলছেন সম্ভবত বিনীত গোয়েলের সঙ্গে বা কারোর সঙ্গে কথা বলছেন, বলে একদম অ্যারেস্ট করে দাও। অ্যারেস্ট করেছো? বলছে হ্যাঁ, ওকে নিয়ে আসা হয়েছে, বলে অ্যারেস্ট করে দাও, যা অ্যাকশন নেওয়ার পুরো কড়া অ্যাকশন নাও, উনি বলছেন। কিন্তু এবার ওই যে সঞ্জয় রায় ছাড়া যদি অন্য কেউ থাকে, তাহলে সেখানে কাউকে বাঁচাবার কোনো মানে এর দরকারই নেই। কেন দরকার থাকবে? পুলিশের কেন ইন্টারেস্ট আছে? বিনীত গোয়েলকে আমি জানি পার্সোনালি, এবং মুরলীধরকে এসে দেখছিল, এই পরশুদিনও আমার সঙ্গে দেখালো, দুজনেরই অত্যন্ত দক্ষ অফিসার, দুজনই খুব ভালো অফিসার। মুরলীধর ডিটেকশানে বা অন্যান্য ক্রাইমের, ওখানে যে ক্রাইম ছিল আর কি, জয়েন্ট সিভি ক্রাইম, তো আইজি হয়ে গেছিলো তখন, আইজি ক্রাইম ছিলেন, ও খুব এফিসিয়েন্ট অফিসার। আর বিনীত গোয়েলও খুব এফিসিয়েন্ট অফিসার, কারো কোনো দরকার পড়েনি যে ওই হাসাপ করে দেবো। এখন ওই কেসে অন্য কেউ ইনভলভ নয়, অন্য কেস ওখানে আছে, যেমন সেইগুলো চুরি, পিলফারেজ, তারপরে ওই ওষুধের বিল বাড়ানো, বিক্রি করে দেওয়া, ওই সমস্ত জিনিসে থাকতে পারে, স্ক্র্যাপ ট্র্যাপ, এই সমস্ত জিনিসে বিভিন্ন রকম মানে করাপশানের ভিতরে যেটা ওরিয়েন্টেড, সেটার মধ্যে অনেক হয়তো থাকতে পারে। সেটা তো সিবিআই করছে। এবার দেখুন এইখানে আমি কেন বলছি, তাহলে এইটার পর ইনভেস্টিগেশন করলো, পুলিশ ধরে নিল, ধরে ওকে জেল টেল দিল, তারপরে সিবিআই নিয়ে নিল। এবার সিবিআই তদন্ত করলো, করেও একজনের নামেই চার্জশিট দিয়েছে, ধরেছিল এদিকে নেগলিজেন্সের জন্য। তো অনেক পরে পেয়েছিল চার্জ, ইতিমধ্যে তো অনেক কিছু ঘটে গেছে সেই জায়গায়, ক্রাইম সিনটায়। না, ও পুলিশ করবে না, এইসব পুলিশ কোনদিন করে না। তো আপনার কি মনে হয় না যে এখনকার রেজিমে, আগের রেজিমে যে আপনি যেরকম ভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে কিছু না জানিয়েই আপনি রেড করতেন, কিন্তু এখন আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি মানুষজন একটা ক্ষোভ রয়েছে পুলিশের ওপরে, তারা মনে করছেন যে পুলিশ
কোনো না কোনো রাজনৈতিক দলের অঙ্গুলি হিলনে কাজ করছে বা সরকারি পুলিশ রাজনৈতিক যার জন্য এই মানে অঙ্গুলি হিলনে কাজ করে এগুলো সব ঠিক আছে, এগুলো আমি মানলাম, টু সাম এক্সটেন্ট করতে হয়, ঠিক হয়, কিন্তু কোনো মার্ডার কেস হাসাব করবে না পুলিশ, বা ওর সঙ্গে যদি কেউ জড়িয়ে যায় তাহলে সেটাকেও বাঁচাতে চেষ্টা করবে না, সেরকম বরং চাপ দেবে পুলিশ উল্টে যে ওটাকে ধরতেই হবে আমাকে। এইটা পুলিশের এখনও এত ডিমোরালাইজেশন হয়নি, যে এতটাই হয়নি তাদের, যে নীতিবোধের নষ্ট হয়ে যায়নি যে আমি ওই একটা মার্ডার কেসের আসামি বাঁচাতে দেবো, কেউ বাঁচাবে না, কারণ দরকার নেই ওখানে। আর ক্যালকাটা পুলিশের সিস্টেম ওটা না, আমি ক্যালকাটা পুলিশের জয়েন্ট কমিশনার ছিলাম, ঠিক আছে, আমি ডিসিও ছিলাম, জয়েন্ট কমিশনার ছিলাম, আমি দেখেছি যে ক্যালকাটা পুলিশ এটা বাঁচাবার চেষ্টাই করে না। এটা রুরাল বেঙ্গলে হলে তাও অনেক সময় হয়তো চেষ্টা করে, যদি কোনো রকমভাবে ইনডাইরেক্টলি ইনভলভ থাকে বলে বাদ দাও, ইনডাইরেক্টলি প্রমাণ করা যাবে না বা এই করা যাবে না, ক্যালকাটা পুলিশ কখনোই করে না এটা। আর এই কেসে তো নয়, এরকম একটা জঘন্য ক্রাইম, এবং এখানে সবাই চাইছে, চিফ মিনিস্টার থেকে শুরু করে সবাই চাইছিলেন যে ওর সাজা হোক। এবার সিবিআই নিল, সিবিআই নেওয়ার পর তারপরে হাইকোর্টে একই অর্ডার রাখলো যে না ওই একজনই ছিল, সুপ্রিম কোর্টও ইভেন কিন্তু দেখবেন কোনো অ্যাডভার্স রিয়াকশন দেয়নি, বলে অ্যাডভার্স বলছে যে ইনভেস্টিগেশন হচ্ছে ঠিক আছে ওটাই। আর ফাঁসি যে হবে না সেটা আমি অনেক আগে রিপোর্টারদের বলেছিলাম, কারণ ওর মেন্সরিয়াটা যেটা ছিল, মেন্সরিয়া বলতে হচ্ছে ইন্টেনশন আর কি, যার অভিযোগ যেটা ছিল যে সেটা হচ্ছে রেপ করার, শুধু রেপ করলে একটা মেয়েকে ফাঁসি হয় না, ঠিক আছে, তার যাবজ্জীবন হতে পারে, হতে পারে, ওই হতে পারে। কিন্তু এই যে এত আন্দোলন হলো, জুনিয়র ডাক্তাররা শিরদাঁড়া দিয়ে দিলেন, এটা হচ্ছে ক্রিয়েটেড আন্দোলন। আপনি থাকলে কি করতেন? আপনি যদি ওই জায়গায় থাকতেন যখন জুনিয়র ডাক্তাররা এসে শিরদাঁড়া গিফট করতে আসছে? এবার দেখুন, যা কিছু এভিডেন্স পাওয়া গেছে একজনের বিরুদ্ধে, এবার মনে করুন আপনি একজনের বিরুদ্ধে এভিডেন্স পেলেন, সন্দীপ ঘোষ ওই কেসে ইনভলভ নয়, তা কি আমি পুলিশ হয়ে এটা ফরওয়ার্ড করতে পারবো? সে তাহলে আমারও অন্যায় করা হলো না, অবিচার করা হয়ে যাচ্ছে না, যে তাকে আমি ইনভলভ করে দিলাম। কীভাবে ইনভলভ করবো? তার তো কোনো এভিডেন্স নেই তার বিরুদ্ধে। সে হয়তো ইনিশিয়ালি কাউকে বলেছে, সব বলেছে সবাইকে, থানা পুলিশ যেটা আছে সেও এসেছে, সবাই করেছে, কেসটা কোথায় দেরি হয়েছে, কেসটা কেন দেরি হয়েছে তারও এক্সপ্লেনেশন আছে। মানে কেস যখনই একটা থানায় কোথাও দুর্ঘটনা ঘটে, আমাদের ওখানে কী হয়, একটা জিডি ফাঁকা রাখি, এফআইআর খালি রাখি, একটা এফআইআর খালি রাখা হয়, একটা জিডি ওই টাইমের ইনফরমেশনের টাইমে ফাঁকা রাখা হয়। এবার ওইটা কী করে, যখন কেসটার কমপ্লেনটা আসবে তখন ওইখানে জিডিও ফিল আপ করা হবে, এফআইআরটাও ফিল আপ করা হবে। এবার ডিউটি চেঞ্জের সময় আগের যে অফিসার ছিল সে বলেনি যে এখানে আরজি করে একটা ঘটনা ঘটেছে, সেইটার জন্য জিডি ফাঁকা রাখা হয়েছে। পরে যখন ডিউটি ধরলো ওই জিডিটাকে বসে বসে সে ফিল আপ করে দিয়েছে, বুঝতে পেরেছেন? এবার যখন রাত্রি হয়ে গেছে, দৌড়াদৌড়ি করে ছুটাছুটি করে এখানে ওখান থেকে খবর টবর নিয়ে যখন কমপ্লেনটা নিয়ে কেস লস করতে যায়, তখন দেখে 10:30 11টা বেজে গেছে রাত্রিবেলা। সেই জন্য হচ্ছে ডিলে হয়েছে, এবং সেই জন্য ওসিকে অ্যারেস্ট করতে হবে। আরে ওটা অ্যারেস্টের কোনো কারণ নেই, ওর ডিপার্টমেন্টাল প্রসিডিং, সাসপেনশন ডিপার্টমেন্টাল প্রসিডিং ওয়াজ এনাফ, যেটা নেগলিজেন্স ছিল, ইনভলভমেন্ট নেই। আমরা কোনো দিনই কোনো মার্ডার কেসকে পুলিশে, যত খারাপ পুলিশই হোক, আমরা তো ছেড়ে দিই, আমি অন্যান্য পুলিশের ক্ষেত্রে বলছি, আর যেখানে একটা বাঞ্চ অফ অফিসার্স ইনভলভ আছে, এই সিনিয়র অফিসাররা আছে, বিনীত গোয়েল আছে, মুরলীধর আছে, তারপরে ওখানে রূপেশ কুমার ছিল, আরও অনেক সিনিয়র আইপিএস অফিসাররা ছিল, সেখানে কেন একটা কেসকে হাসাব করতে যাবে? তা কী দায় পড়েছে? কেউ এইগুলো নিয়ে মানে এই করে না, মানে এটা একেবারে পলিটিক্যালি তৈরি করার জন্য রাত দখল দিন দখল এই সমস্ত করে এটাকে একটা হাওয়া তুলে এটা করেছে। আপনি তো সীমান্তবর্তী অনেক কটা জেলাতে আপনি কাজ করেছেন, এসডিপিও কোথাও হয়ে কাজ করেছেন। আমি এসডিপিও বসিরহাট ছিলাম, মুর্শিদাবাদ ছিলেন। তো তখনকার সময় অনুপ্রবেশের ঘটনা কিরকম ঘটেছিল, বা আপনি নিজে সেই সময় কত অনুপ্রবেশ ধরতে পেরেছিলেন বা আটকাতে পেরেছিলেন? আমি যখন বসিরহাটে চাকরি করি 96-97-এ, তখন কিন্তু অনেক অনুপ্রবেশ ছিল, এবং আমরা 14 ফরেনার্স একটা কেস করতাম। 14 ফরেনার্স একটা কেস, আর যদি কেউ আশ্রয় দিয়ে থাকে বা নিয়ে আসে থাকে, কার বাড়িতে আশ্রয় পেয়েছে, তাকে যদি সে দেখি যে যদি অ্যাকিউজ আছে, সে মানে ইন্টেনশনালি নিয়ে এসেছে, তখন তাকে 13 ফরেনার্স একটা কেস করে আমরা আবার পুশব্যাক করে দিতাম। কিছু কিছু লোককে পুশব্যাক না করতে পারে, জেলে থাকতো, জেলে থাকার পর কিছুদিন পরে কোর্ট অর্ডার করে পুশব্যাক করে দিতাম। সেটা প্রায় আসতো, কিন্তু কয়েকটা জায়গায় যদি দেখেন, বসিরহাটের যে গোবিন্দকাঠি, যোগেশগঞ্জ, কানাইকাঠি, ওখানে তো বাজার বসে ইন্ডিয়াতে, ওরা দল বেঁধে বাজার করতে আসে, আবার দল বেঁধে বাজার করে ফিরে চলে যায়। প্রচুর লোক আছে, হই হই খুব সহজেই প্রবেশ করা যায়, মানে ফাঁকা তো, বর্ডার তো ওখানে কিছু নেই। আর আমাদের এই থেকেও প্রচুর লোকের জমি আছে ওইদিকে, সে বিএসএফকে বলে কার্ড করা আছে, ওইদিকে গিয়ে ধান চাষবাস করে, সারাদিন কাজ করে, আবার ফেরত চলে আসে। তো এটা এই যে একটা জায়গা আছে, হ্যাঁ, এটা একটা মেজর ইস্যু ছিল, মানে এই অনুপ্রবেশ ঢোকা, মানে ঢুকে আসা, এখানে কার্ড করে নেওয়া, পরিচয়পত্র করে নেওয়া। সেটেল করে একদম তা বলবো না, কিছু লোক হয়তো আছে যে এরকম ভাবে বলছে যে দলে দলে লোক এসেছে, কোনো হয়। 2002 সালে তো প্রায় 28 লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল, যে এসআইআরটা হয়েছিল, তখন তো আপনি ছিলেন। এসআইআর মানে 2-3টা জিনিসের উপর ডিপেন্ড করছে। একটা হচ্ছে যে মারা গেলে হয়, যে মারা গেলে তার নাম বাদ যাচ্ছে। একটা হচ্ছে কেউ মাইগ্রেট করে গেলে, যে একটা ছেলে এখান থেকে চলে গেছে, শিফট করে গেছে, কেউ তার নয়ডা চলে গেছে, কি কেরালা চলে গেছে, কোচিনে চলে গেছে, কি পুনে চলে গেছে, এখান থেকে পুরোপুরি ফ্যামিলি নিয়ে চলে গেছে, তখন তার নাম বাদ চলে যায়। তারপর 28 লক্ষ কিন্তু তখনকার সময় যথেষ্ট। এখানে তো এখন 7.6 crore লোক আমাদের ভোটার আছে,
তার মধ্যে 28 লক্ষ বিরাট অ্যামাউন্ট নয়। তখন কি এরকমই ছিল? এই তখন হয়তো আরো কম ছিল, 6.77 ছিল এরকম। আচ্ছা, এরকম ছিল। কিন্তু মুর্শিদাবাদে গিয়ে আমি সেভাবে অনুপ্রবেশ দেখিনি, যদি করে থাকে সেটা আগেই করেছে। আচ্ছা, বুঝতে পেরেছেন? মানে আমি যে সময় এসপি ছিলাম 2012 থেকে 14, 3 বছর এসপি ছিলাম ওখানে, সেই সময়টা আমি খুব বেশি অনুপ্রবেশ ওখানে পাইনি, কিন্তু বসিরহাটে অনেকটা পেয়েছিলাম। বসিরহাটে অনেক লোককে আমরা ধরে ধরে পেতাম। আবার অনেকে আছে যারা হচ্ছে এখানে ইন্ডিয়াতে ঢোকে কাজ করার জন্য চলে যায়। বাংলাদেশে যেহেতু কাজের সেভাবে দাম দেয় না, মজুরি দেয় না, এরা কি করে বিভিন্ন জায়গাতে অড জবগুলো করে। যদি হরিয়ানাতে, তারপরে হচ্ছে গুড়গাঁওতে, তারপরে হচ্ছে চণ্ডীগড়ে, মানে পরিযায়ী শ্রমিকের মধ্যে অনেক এরাও আছে, করে আবার কাজ টাজ করে আবার ফেরত চলে যায়। এরকম নয় তারা এখানে পার্মানেন্টলি সেটেল করে যায়। কিছু কিছু লোক সেটেল, কিন্তু এখানকার ভোটার, ওরা এখানকার ভোটার নয়। কিছু কিছু লোক যারা মাইগ্রেট করে এসে এখানে বসে গেছে একদম জমি জায়গা কিনে, তারা কিছু কিছু ভোটার হয়তো হয়েছে। আচ্ছা, মানে সেটা এই নয় যে প্রচুর সংখ্যায় আছে বা কিছু আছে, মানে সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা অনেক আগে, বুঝতে পেরেছেন তো? সেটা হচ্ছে কি 87 যে বলছে তারও আগে হয়েছে। তো এই এসআইআরটা তো নতুন কিছু নয়, এর আগেও হয়েছে। তাই এখন এই প্রেজেন্ট সিচুয়েশনে এসআইআর নিয়ে এত একটা আতঙ্ক তৈরি করছে যে এসআইআর যদি দেখেন যে এটা এমন একটা তৈরি করছে যে একটা কি বলবো, একটা ভাষ্য তৈরি করছে যে প্রচুর লোক, 1.5 কোটি 2 কোটি লোক বাদ চলে যাবে, এই করবে, মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি করেছে। এইটা খুব খারাপ। আর এসআইআর যদি করতে হতো তাহলে আরও আগে করতে হতো। এখন ভোটের মুখে মুখে এসে এসআইআরটা করছে, এটা একটা আমার মনে হয় যে এটা মোটিভেটেড অ্যাক্ট আর কি। তার কারণ হচ্ছে এখনই করার দরকার ছিল না। যেমন অন্যান্য জায়গায় যেখানে ভোট নেই সেখানে এখন হচ্ছে, যেখানে 27 সালে ভোট এখানে হচ্ছে, তার এখানেও 24 সালে করা যেতে পারতো। সেটাকে এই ভোটের মুখে এনে একটা প্রেশার তৈরি করা এবং সেইটাকে নিয়ে পলিটিক্স করা, এটা ভালো হচ্ছে না, খারাপ হচ্ছে। তবে এটাও ঠিক যে এসআইআরে কোনো নাম আমার মনে হয় না বাদ দিতে পারবে, কারণ যে কন্ডিশন আছে, কারণ ইলেকশন কমিশন কিন্তু সিটিজেনশিপ, কে সিটিজেন কে নয় এটা ডিসাইড করে না, ঠিক আছে? তারা হচ্ছে কে ভোটার না, এটা দে উইল ডিসাইড দিস অনলি। কিন্তু মমতা ব্যানার্জি এক সময় নিজেই খুব ভোকাল ছিলেন যে এই অনুপ্রবেশ বন্ধ করতে হবে। উনি কিন্তু বলেছেন যে আমি যখন চাকরি করেছি, বললাম না বসিরহাটে যখন চাকরি করি তখন কিছু অনুপ্রবেশ ছিল। আমি তো তখনই বলি যে অনেক কেস ফেস করতে হয়েছে, তখন আমার অনেক মাঝে মাঝে 14 ফরেনার্স একটা কেস করতে হতো। তো এটা খুব বড় কিছু ব্যাপার ছিল না, ইস্যু ছিল না। আর এখনও দেখবেন আপনি যদি কয়েকটা জায়গায় যান বসিরহাটে বা এই এতে আপনার বাদুড়িয়া পেরিয়ে এদিকে স্বরূপনগর বা আমোদনগর, এই সমস্ত জায়গাগুলো যান, দেখুন বাজার হাট বাজার তো ওপেন একদম, মানে এদিক থেকে ওদিক লোক যাচ্ছে আসছে বাজার করছে, চলে যাচ্ছে, আবার আসছে, এখানে যাচ্ছে, ওখান থেকে কিছু জিনিস এদিকে আসছে, এদিক থেকে কিছু জিনিস ওখানে যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে মমতা ব্যানার্জি একসময় এবং সিপিএম দুই দলই যখন একসময় এই অনুপ্রবেশের বিরুদ্ধে ছিল, তারা আজকে এসআইআর হতে দিতে চাইছে না কেন? এসআইআর হতে দিতে চাইছে না, এটা ভুল একটা কথা যে এসআইআর হতে দিতে চাইছে, এটা হচ্ছে আগে করা দরকার ছিল। এই যে ভোটের মুখে একটা প্যানিক তৈরি করা মানুষের মধ্যে, সেইটাকে আমরা চাইছি না। আচ্ছা, মানে তৃণমূল কংগ্রেস বা সিপিএম বলুন বা অন্যান্য কংগ্রেস যারা সবাই প্রতিবাদ করছে যে এই ভোটের মুখটাই কেন মানুষের উপর প্রেশার তৈরি করা হচ্ছে কেন, মানে এটা বলতে চাইছে ঘুরিয়ে এনআরসি করতে চাইছে। যেহেতু এখানে এনআরসিটা করা যায়নি, সিএ একটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, একটা হয়েছে, ইমপ্লিমেন্টেড হয়ে গেছে, কিন্তু এখানে তার ওর আউটকামটা কি না এনআরসি, সেই এনআরসি তো এখানে হয়নি। হ্যাঁ, কিন্তু এনআরসির সঙ্গে তো এসআইআর এর কোনো সম্পর্ক নেই ডাইরেক্টলি। না, কারণ সিটিজেনশিপের তো এটা প্রশ্ন নয়। তাহলে ঘুরিয়ে কি করছে, যেহেতু এনআরসিটা এখানে ইমপ্লিমেন্টেড হয়নি, সেটা বিজেপি চক্রান্ত করে চেষ্টা করছে যে এনআরসি করে যদি কিছু লোককে যদি ভোটার লিস্ট থেকে বাদ দিতে দেওয়া যায় তাহলে তারা বাড়ি চলে যাবে। এইটার জন্য হচ্ছে আমাদের আপত্তি। তাহলে 24 সালে করা দরকার ছিল, এখনই করা দরকার ছিল না, বা এরপরে করো। তুমি ভোটের কাছে চলে এসছে, এখন 3 মাস পরে ভোট, 3 মাস 4 মাস পরে ভোট, তাহলে এখন করতে যাচ্ছে। 31 জানুয়ারি পর্যন্ত এটা প্রসেসটা চলবে, তো 31 জানুয়ারি, তারপরে হচ্ছে 7 ফেব্রুয়ারি হচ্ছে ভোটার লিস্ট বেরোবে, ফাইনাল যে ভোটার লিস্ট, আর ভোটার লিস্ট বেরোবার পরই ভোটে ডিক্লেয়ার করবে। তার মানে এর সঙ্গে এটা ভোটের সঙ্গে এটাকে কোথাও না কোথাও কানেক্ট করছে আর কি। এটা ইন্টেনশনাল অ্যাক্ট বলা যায়। বিহার ভোটের আগেও কিন্তু এসআইআর হয়েছে, বিহার ভোটেও তাই করেছে। বিহার ভোটে তো এবার বিজেপি হয়তো হারবে, সেই জন্য ওখানে ভাবছে তাহলে এসআইআর করে যদি মানুষকে চমকে দিতে পারি। কারণ নীতিশ কুমারকে আপনারা টিভিতে দেখেছেন, আমিও দেখেছি, কিরকম একটা লাগে আর কি দেখে, মানে নর্মাল স্টেট অফ মাইন্ডে নেই বলে মনে হয় দেখে, আর কিরকম একটা অসুস্থ লাগে আর কি দেখে। মেন্টালি বা এতে ফিজিক্যালি সাউন্ড আছেন কিনা আমারও ডাউট আছে, বাট এনিওয়ে একটা মানুষের সুস্থতা কামনা করি সবসময়, আমি খারাপ কিছু চাইছি না, মানে দেখে লাগে আর কি। মাঝে মাঝে কাউকে জড়িয়ে ধরছে, জনগণমন গান হচ্ছে সেই সময়, জাতীয় সঙ্গীতের সময় সবসময় এই করে, কাউকে তো সেই সময় সে জড়িয়ে ধরছে, কাউকে হাত ধরে টেনে নিচ্ছে, এবং যেমন এটা অদ্ভুত একটা লাগছে যে একটা চিফ মিনিস্টার সে জানে না যে একটা ন্যাশনাল অ্যান্থেম যখন হচ্ছে তখন তাকে স্টেট দাঁড়াতে হবে, একটা রেসপেক্টের জায়গা আছে ন্যাশনাল অ্যান্থেমের সময়। তো কয়েকটা জায়গায় আমি দেখলাম তো এইসব করছে, সেখানেও একই কারণ ওখানেও মানে আছে যে আসবে কিনা পাওয়ারে বিজেপি নীতিশের হাত ধরে,
সেটা খুব ডাউটফুল আছে। কিন্তু যদি ধরে নিই যে এটা ভোটের আগে করা হচ্ছে, কিন্তু আপনার কি মনে হয় না ত্রিপুরাতে করছে না তো এসআইআর, হয়তো পরবর্তীকালে হবে, তাহলে সেটাই এখানে পরবর্তীকালে করতে পারতো, নাহলে এটা 24 সালে করা দরকার ছিল। তাহলে এটা তো হতে পারে না। আমি যেটা বলতে চাইছিলাম যে অনুপ্রবেশ তো অবশ্যই এটা ঠিক নয়, এবং আমাদের ভারতের অভ্যন্তরীণ সিকিউরিটির জন্য আমার ফেসবুকে পেজে লিখেছি যে অনুপ্রবেশ করলে তাকে বাদ দাও। হ্যাঁ, এবং সিকিউরিটির জন্য শরণার্থীর মধ্যে তফাৎ আছে, শরণার্থী এক জিনিস আর অনুপ্রবেশ আলাদা জিনিস। একদম। আমরা কিন্তু এখনো আমরা শুনতে পাচ্ছি, মানে নিউজে দেখতে পাচ্ছি যে অনেক মানুষ কিন্তু দলে দলে এখন পালিয়ে যাচ্ছে এই এসআইআর এর ভয়ে। তো এই যেটা হচ্ছে তার মানে কিছু অনুপ্রবেশ তো আছে, হ্যাঁ অলরেডি চলে যাচ্ছে। সেটা আমি বলছি কি, আমি আগেই বললাম না যে প্রচুর লোক দেখবেন বাংলাদেশ থেকে চলে আসে, ইলিগালি ঢুকে যায়, ঢুকে গিয়ে কাজ করে, কাজ করে রোজগার করে আবার বাড়ি ফিরে চলে যায়, এখান থেকে টাকা পাঠায় আবার ফিরে চলে যায়। ওদের হয়তো পাসপোর্ট ভিসা নেই, কিন্তু ওরা যে এখানে সিটিজেনশিপের জন্য এসেছে তা নয়, কিছু কিছু লোক থেকে গেছে, কিছু লোক থেকে গেছে। অনেক কিন্তু ভুয়ো ভোটার আমরা সেটা আমাদের পশ্চিমবাংলায় আমার মনে হয় না খুব বেশি কিছু লোক আছে, সেটা দিয়ে এসে থাকে, তাহলে সেই নিয়মের মধ্যেই আছে, তার আগে আছে আর কি। এখন ইদানিং যে এসে বসে যাচ্ছে এরকম কোনো ব্যাপার নেই, থাকলে তাকে বার করা হবে। কিন্তু আমার কথা হচ্ছে যে থাকলে আমরা চাইছি অনুপ্রবেশ থাকলে সেটা বন্ধ করা হোক। কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট যেটা হচ্ছে এই ভোটের মুখে কেন এটাকে প্রেসার তৈরি করছে না, এটাকে নিয়ে দেখবেন সারাক্ষণ যে নেতারা আছে তারা এটাকে নিয়ে প্রোপাগান্ডা করছে, ভয় দেখাচ্ছে, আর 1.5 কোটি বার করে দেবো, 1.5 কোটি বার করে দেবো। এটা করলে কি হচ্ছে, মানুষের মনে একটা তার অ্যাডভার্স একটা রিয়াকশন হচ্ছে, কারণ গরিব মানুষ কিন্তু বোঝাতে পারছি না আমরা। সেজন্য আমাদের যে আমাদের এখন টার্গেট যেটা হচ্ছে যে অবৈধ ভোটারকে বার করে দিকে আমাদের কিছু বলা নেই, কিন্তু বৈধ ভোটার একটা হয়তো বাদ না যায় সেটাকে এনশিওর করা। যে এনিউমারেশন ফর্ম বা গণনা ফর্ম যেটা আছে ওটা 100% এর জন্য আমরা চাইছি যে 100% সবাই ফিল আপ করুক, যারা এখানকার সিটিজেন তারা ফিল আপ করুক, তারা ভোটটা দেবে। কতগুলো বৈধ কন্ট্রোভার্সি যদি ওটা নিয়ে কারো কন্ট্রোভার্সি আছে তার জন্য তো হিয়ারিং আছে, সব আছে, এগুলো তো হবে। কোর্ট আছে। এই যে প্রেশারটা তৈরি করা, একটা মানুষের মনে একটা মেন্টাল একটা প্রেশার তৈরি করা, একটা পলিটিক্যাল মাইলেজ নেওয়ার চেষ্টা করা, সেটা ঠিক ভোটের আগে আগে হওয়ার জন্য হচ্ছে। এইটা যদি গত বছর মানে এই বছরই জানুয়ারি ফেব্রুয়ারিতে হতো তাহলে এত প্রবলেম হতো না। এই শর্ট টাইমের মধ্যে আপনি বুঝতে পারছেন 7.6 crore এখানে ভোটার আছে, তো 7.6 crore ভোটারের এনিউমারেশন ফর্ম দিয়ে ফিল আপ করে সব রেডি করা মানে একটা হারকুলিয়ান জব, হারকুলিয়ান টাস্ক। তো এইটাকে এই সময়টা কেন আমরা চাইছিলাম যে 1 বছর আগে হোক অন্তত, তাহলে অন্তত 6 মাস ধরে এটা করতে পারতো, তাহলে মানুষের মনে এত প্রেশার তৈরি হতো না। এটাই আমাদের আপত্তি আর কি। আরেকটা প্রশ্ন করি, এই যে এখন এসআইআর নিয়ে চলছে এই তরজাটা, তার মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছি যে অনেক তৃণমূলের নেতা নেত্রী তারা কিন্তু যে বিএলও যারা আছে, যারা সরকারি কর্মচারী, তাদের উপরে একটা মানে মানুষের একটা রোষ তৈরি করার চেষ্টা করছেন। যেমন ধরুন আমি আজকেই শুনলাম নিউজে বলছে যে ওদেরকে ধরে বেঁধে রাখুন, হ্যাঁ, বা ওরা কেন চাইবে, এইটা কিন্তু যারা বিএলওরা কাজ করছেন তারা কিন্তু সরকারি কর্মচারী, এবং তাদেরকে যদি চাপ দেওয়া হয় তাহলে এটা আপনি একজন আইপিএস অফিসার ছিলেন এক সময়, একজন মানে দক্ষ এবং নির্ভীক এবং সৎ মানুষ ছিলেন, তো আপনার মানে চিন্তাধারাতে কি মনে হয় এটা ঠিক হচ্ছে? কত বিএলও আছে এখানে ভাবুন আপনি, 80,000 প্রায় বুথ আছে, 80 মধ্যে একটা দুটো যদি কেউ বলে থাকে তাহলে সে কমপ্লেন করবে যে আমাকে ভয় দেখাচ্ছে, কিছু করছে, থানায় যাই করুক, সে ইয়ারওকে বলুক, সে ডিস্ট্রিক্ট যে ইলেকশন অফিসার আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার কাছে কমপ্লেন করুক যে আমাকে এই লোকটা ভয় দেখায়, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে। সে কটা মানে 80,000 বুথের মধ্যে, হ্যাঁ 80,000 বুথের মধ্যে কটা লোক আছে আপনি বলুন? হয়তো 2-3-4 জায়গায় আছে, ওটাকে হাইলাইট করছে। এখন তো মিডিয়ার কাজ নেই, মিডিয়া বলছে ভালো কাজ যেগুলো করছে সেগুলোকে মিডিয়া দেখায় না, বলছে যে এটা তো আপনার রুটিন কাজ, এটা করারই কথা, আমরা অ্যাভারেশনটা দেখাবো, যে যেখানে ডেভিয়েশন হবে, অ্যাভারেশন হবে, যে নর্মাল কাজ হচ্ছে সেই জায়গাটাকে আমরা হাইলাইট করবো। সেটা নিয়ে হইচই করে এতগুলো চ্যানেল হয়ে গেছে, কম্পিটিশন আছে, এদের চ্যানেলগুলো চালাতে হবে, তো সারাদিন এই করে আছে, আসার বসাচ্ছে। তিলোত্তমা মজুমদার, সে একজন নাম করা সাংবাদিক, আমি তার লেখা পড়ি ভালো, আমি তার বিরুদ্ধে লিখেছি ছি তিলোত্তমা। তিলোত্তমার মতো একজন সাহিত্যিক, তাকে বুদ্ধিজীবী ভাবি আমরা, সে বলছে যে আমার পাশের লোকটা যে দুশ্মন নয় সে আমি কি করে বুঝবো? তোমার বোঝার দরকার কি? তোমার তো বয়স 60 বছর হয়েছে, তুমি কটা দুশ্মনকে দেখেছো তোমার পাশে? মুসলিম মানে কি সে দুশ্মন হয়ে গেল? অনুপ্রবেশ যদি হয়ে থাকে, আমি বলি অনুপ্রবেশ হিন্দুরাও করেছে, মুসলিমরাও করেছে, এখন মুসলিম হয়তো বেশি করেছে, হিন্দুরা করেনি। তাহলে আপনি বনগাঁ গাইঘাটা এগুলোতে যান, তারা করেছে, তারা আগে টাইমলি করেছে, তাদের জন্য তো এনআরসি করছে, তাই জন্য তাদেরকে তো এসআইআরটা আমরা আপত্তি আমাদের এইটা যে হচ্ছে যদি 1 বছর আগে কত কিছু যায় আসতো না, বা আরও ভোট হয়ে গেলে তারপরে কত কিছু যায় আসতো না, তুমি এতদিন ভোট করে আসছো। তারপরে সিটিজেনশিপ যেটা আছে, সিটিজেনশিপ মানে ইলেকশন কমিশন ইজ ইন নো প্লেস, নো হোয়ার টু ডিসাইড দ্য সিটিজেনশিপ, ঠিক আছে? সিটিজেনশিপ ডিপার্টমেন্ট ঠিক করবে, দ্যাট মানে সেইটা তাকে অ্যাসাইন করা হয়েছে, দিস ইজ দ্য অ্যাসাইন জব অফ দ্য হোম ডিপার্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে? দিস ইজ নট, না সেটা তো বটে, দিস ইজ নট বিন অ্যাসাইন টু
ইসিআই। আর ইলেকশন কমিশনের মজাটা দেখুন, ইলেকশন কমিশনের যে কমিশনার 3 জন হয়, তাদের কে সিলেক্ট করতো আগে? চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার থাকতো, লেটার অফ অপোজিশন থাকতো এলওপি, আর কে থাকতো না একজন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থাকতো, নাহলে তার রিপ্রেজেন্টেটিভ। এই তো ছিল। তারা অ্যামেন্ডমেন্ট করে এখন দেখবেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে হটিয়ে দিয়েছে। এলওপি মানে একজন লিডার অফ অপোজিশন আছে, প্রাইম মিনিস্টার আছে, আর একজন মিনিস্টারকে নিচ্ছে, নিয়ে এই যে জ্ঞানেশ কুমার বা করেছে যে বা অন্যান্য যে দুজনকে করেছে, তারা তো এই প্যানেল করেছে। তো সেটা কেন করতে গেল? তুমি যদি এত ইন্ডিপেন্ডেন্ট হও, তুমি যদি এত নিউট্রাল হও, তাহলে এইটা কেন করতে গেল যে আমি ইলেকশন কমিশনার ঠিক করবে হচ্ছে, তাহলে যে মন্ত্রী নিজের মন্ত্রিসভা থেকে নেবে, যে প্রাইম মিনিস্টার সে নিজের মন্ত্রিসভা থেকে একজনকে মেম্বার করছে, তাহলে সে কি ওই প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে যাবে? তাহলে অটোমেটিক্যালি কোরাম হয়ে যাবে। দুজন ওদিকে লেটার অফ অপোজিশন যদি অপোজ করেও তাতে কিছু যায় আসে না, পোস্টিং করে দিল যাকে ইচ্ছা, জ্ঞানেশ কুমারে করে দিল। এবার জ্ঞানেশ কুমারের মেয়ে এবং জামাই তাদেরকে দেখুন এই এসআইআর ডিক্লেয়ার করার ঠিক আগে আগে দেখবেন দুজনকে খুব ভালো ভালো দুটো জেলাতে, একটা সাহারানপুরে আর একটা হচ্ছে নয়ডাতে। ওর মেয়েকে দিয়েছে ওদের নয়ডাতে, আর জামাইকে দিয়েছে সাহারানপুরে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করে দিয়েছে। হতে পারে ভালো অফিসার, দে আর ক্যাপেবল, ঠিক আছে, ক্যাপেবল অ্যান্ড গুড অফিসার, কোয়ালিটি অফিসার, বাট স্টিল কোশ্চেন তো মানুষের মধ্যে জাগায় তুমি কোথায় ইম্পার্সিয়াল আছো। আমি এটা বলছি যে তোমরা কেন করতে গেলে, এখন কেন করছো এটা? তাহলে তুমি আসাম ত্রিপুরা কেন করছো না? তা আসামে তো 35% মুসলিম পপুলেশন আছে, ইনডাইরেক্টলি ঘুরিয়ে মুসলিম এটাকে এনআরসিটাকে করার চেষ্টা করছে। এটা হচ্ছে আমাদের পারসেপশন। আচ্ছা, ঠিক আছে, যে মুসলিম পপুলেশনটাকে এখান থেকে কমাবো, মানে মুসলিমটা ভোট একটা জায়গায় দেয়, তারা ফিল করছে তারা টেরোরাইজ। আপনি দেখুন এই যে 11 বছরে মুসলিমদের উপরে কি সাংঘাতিক অত্যাচার হয়েছে। প্রথমে আনলো কি গোহত্যা, যাকে তাকে মেরে দিল। যার ফ্রিজের মধ্যে গরুর মাংস নেই, সে হয়তো মোষের মাংস রেখেছে, কি খাসি মাংস রেখেছে, কি অন্য কিছু রেখেছে, তাকে মেরে দিচ্ছে। যে মাংস নিয়ে যাচ্ছে তাকে পিটিয়ে মেরে দেবে। সে গরু নিয়ে যাচ্ছে ব্যবসা করার জন্য, গরু তো নিয়ে চাষ করতে হয়, গরু তো নিয়ে যায় দুধ দেওয়ার জন্য, গরু তো ট্রান্সপোর্ট করতেই হয়, সেগুলো না করতে উপায় নেই। মানে আপনি বলছেন যে মুসলিমরা একটা ভয়ের মধ্যে থাকে বলেই কি তৃণমূলে ভোট দেয়, মানে একটা ভয় পাচ্ছে তারা, যে হ্যাঁ, এই জন্য তারা ইউনাইটেড হয়ে ক্লাস্টার হয়ে গিয়ে একটা জায়গাতে ভোট দিচ্ছে। কারণ বিজেপিকে তারা আটকাতে চাইছে, কারণ এখন সিপিএম এর নাম কেউ শুনতে চায় না, কারণ তারা 34 বছরে যে অত্যাচারগুলো করেছে মানুষের উপরে, সেগুলো ভুলতে পারেনি। কোনো ডেভেলপমেন্ট ছিল না, কোনো কিছু ছিল না। তারা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে রেখেছিল যে তাকেই ভোট দিতে হবে, নাহলে পিটিএস করবে, মারবে তাকে। কিন্তু আমাদের মাননীয় সিএম যখন আমাদেরকে দুধিল গাই বললেন, তো আপনার কি মনে হয় না এটা মুসলিম সম্প্রদায়ের জন্য এটা কিছুটা বলেছেন এটা আমি জানি না। হ্যাঁ, কি পার্সপেক্টিভে বলেছেন, পার্সপেক্টিভগুলো ভাবতে হবে। আমার ঠিক মনে নেই পার্সপেক্টিভটা কী আছে, কিন্তু ভোট তো এক জায়গায় দেয়, সেটা বিজেপির ভয়ের জন্য। তো আমিও এটা বলি যে বিজেপিকে এত ভয় পাওয়ার কিছু নেই, কারণ বিজেপি একটা গণতান্ত্রিক, তারা দল একটা, তারা আমাদের পশ্চিমবঙ্গের গোটা ভারতবর্ষ জুড়েই আছে, তাকে এত ভয় পাওয়ার কি আছে? ভয় পাওয়ার না, তাকে রেজিস্ট করো। তারপর দেখুন লাভ জিহাদের জন্য কত লোককে পিটিয়ে মেরেছে। তারপরে মুসলিমকে আমি ব্যবসা করতে দেবো না, এখানে মুসলিম নাম, তার তোমাকে ওই যে কানোয়ার যাত্রা হচ্ছিল, আমাদের সব বলেছে দোকানগুলোতে, কেউ হচ্ছে শ্রীকৃষ্ণ ভাণ্ডার, শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার, এসব লিখে রেখেছে, বলছে না প্রোপাইটারের নাম দিতে হবে। সে দেখা যাচ্ছে এটা মুসলিম, তাকে মানে কিনবে না, যাতে ওখানে না কেনে। আর এখান থেকে প্রোপাগান্ডা করে যে কোনো মুসলিম দোকান থেকে তুমি নেবে না, মুসলিমদের কোনো কাজ দেবে না, মুসলিমকে কোনো ব্যবসা করতে দেবে না। আচ্ছা, এটা নয় বুঝলাম যে এটা একটা রিলিজিয়াস অ্যাঙ্গেল হচ্ছে, কিন্তু আদতে মুসলিমদের কি উন্নয়ন হচ্ছে? মানে এখানে পশ্চিমবঙ্গে কতটা উন্নয়ন হচ্ছে মুসলিমদের, আপনি কি মনে করছেন? মুসলিমদের উন্নয়নটা হচ্ছে তাদেরকে এডুকেশনে আসতে হবে এগিয়ে। মুসলিমদের হচ্ছে কি, তাদের যে বেসিক কনসেপ্ট মুসলিমদের, তারা বলে যে আমরা এখানে দুনিয়াতে আছি কদিন, আমি 70, 75, 80 বছর, 85 বছর বাঁচবো। বেশিরভাগ যারা মৌলবাদী মুসলিম, যারা মৌলানা, হাফিজ, কারি, মুফতি, এরা যারা মুফতি যারা আছে, এরা ভাবে যে আমি তো পৃথিবীতে এসেছি কয়েক বছরের জন্য, আমি তো এরপরে জান্নাতে চলে যাবো। দিস ইজ দ্য কনসেপ্ট। এটা ভুল ঠিক আমি জানি না, এটা নিয়ে আমি অ্যানালাইজ করবো না, কিন্তু তাদের এই কনসেপ্ট, তারা এখানে চেষ্টাই করে নাকি আমি একটু ভালো করে বাঁচবো কি করে, সার্ভাইভ করবো কি করে, বেটার। তারা উন্নয়নের চেষ্টা করছেন না, উন্নয়নের চাহিদা নেই তাদের, এটা বলছেন? মানে উন্নয়নের সেরকম চাহিদা নেই, চেষ্টা নেই, পড়াশোনা নেই, তারা পড়াশোনা করতে চায় না, তারা ধর্মীয় তত্ত্ব বেশি পড়তে চায়। মানে ধর্ম আর ধর্মতত্ত্ব, যেই থিওলজি আর হচ্ছে রিলিজিয়াস স্টাডি যারা করে, তারা সেইটা নিয়ে বেশি ব্যস্ত। তারা মূল স্রোতে আসতেই চায় না, যে তারা উন্নয়ন করবে সেখানে আসতে চায় না। আমার একটা পারসেপশন বলি, যেমন ধরুন পার্ক সার্কাস বা এরকম কিছু মুসলিম অধ্যুষিত যে জায়গাগুলো আছে, সেখানে আমি দেখেছি যে মহল্লা বা ভেতরের জায়গাগুলো, সেখানে না রাস্তা ভালো আছে, না তাদের সেরকম কোয়ালিটি অফ লিভিং তারা পাচ্ছে, বা এমনি ধরুন সরকারি চাকরিতে বা এরকম অন্যান্য যে ভালো যে পদগুলোতে হোয়াইট কলার জব যেগুলো, সেখানেও কিন্তু অনেকটা কম উপস্থিতি তাদের, এবং এডুকেশনের জন্য ল্যাক অফ এডুকেশন। তারপরে এই যে ওবিসি নিয়ে একটা গন্ডগোল চলছে, দেখবেন এখন ওবিসি নিয়ে চতুর্দিকে খুব একটা ব্যাপক গন্ডগোল হচ্ছে।
আগে এটা যখন সিপিএম গভর্নমেন্ট যখন চলে যাচ্ছিল 2011 সালে চলে গেছে ওরা, 2010 সালে ওরা একটা ওবিসি নিয়ে রিজার্ভেশন তৈরি করে এবি নিয়ে, যেহেতু শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব আছে এবং সাচার কমিটি রিপোর্টের উপরে বেস করে তারা একটা আরবিটারি একটা ওবিসি করেছিল, পরে সেটাকে স্ক্র্যাপ করে দেয় হাইকোর্ট। তারপরে যখন আবার নতুন করে সার্ভে করে যখন করা হলো, তার মধ্যে দেখা যাচ্ছে যে অনেকে ওবিসি এ গ্রুপে অনেক হিন্দু কমিউনিটি, নাপি, দোপা, তারপরে চাষা, তারপরে কুমোর, এরকম অনেক ঢুকে গেছে। তো সেইটা নিয়ে মুসলিমরা আপত্তি জানাচ্ছে যে আমরা 2.3% 4% এরকম আমরা মুসলিমদের চাকরি করছিল, মানে যে রিজার্ভেশন কোটায় আসলো, আগে তো ছিল না, এগুলো 2010 সালের পরে এসেছে। কিন্তু বলছে যে এখন যে ওবিসি এ গ্রুপে এত এরা ঢুকে গেছে, যেগুলোকে শিডিউল কাস্ট করা যেত বা অন্য কিছু করা যেত, তারা এ গ্রুপে ঢুকে গেছে, যে জন্য মুসলিমদের মধ্যে একটা বিক্ষোভ তৈরি হয়েছে। এখন দেখবেন এই যে এটা নিয়ে নওশাদ সিদ্দিকী বা যারা আছে তারা এটা নিয়ে পলিটিক্স করছে। না, আপনার কি মনে হয় না যে এটাকে আবার রিভাইজ করতে হবে? বিজেপিকে ভয় না পেয়ে বরঞ্চ উন্নয়নের দিকে ফোকাস করাটা বেটার। আমি বারবার করে বলি বিজেপিকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ সে একটা রাজনৈতিক দল, তাকে ভয় পাবে কেন? ভয় পেলে কিন্তু ভুল ডিসিশন নেবে। যখনই একটা মানুষ ভয় পেয়ে যাচ্ছে সে তখন কি হচ্ছে, সিদ্ধান্তটা ভুল নেবে, এটা অবভিয়াস। ভয় পাওয়া চলবে না, তাকে ফেস করতে হবে। সেই যদি বরং সে উন্নয়নের দাবিদার হোক, হ্যাঁ, সে যদি লাভ জিহাদ করে। আমাদের তো কোথায় দেখুন এই যে 100 দিনের কাজ বন্ধ, 100 দিনের কাজে, আমি তো রুরাল জায়গার এমএলএ, সেখানে আমি জানি 100 দিনের কাজ কি সাংঘাতিক চেঞ্জ এনে দিয়েছিল। ছোট ছোট রাস্তাগুলো, পুকুর কাটানো, বাঁধ বাঁধা, মানে গার্ডওয়াল তৈরি করা, আর যে গ্রামীণ যে রাস্তাগুলো ছিল সব ওই 100 দিনের কাজের উপর হতো। 2022 সালের ডিসেম্বর মাস থেকে বন্ধ করে দিয়ে, মার্চ মাস থেকে একদম টোটালি বন্ধ করে দিতে হলো। তো 100 দিনের কাজের কোনো টাকা আসেনি, 7,000 crore রুপিস পেন্ডিং আছে। কিন্তু যে সময় যে কাজটা করলো না, যে 22 সাল থেকে এখন 25 সালে শেষ হতে যাচ্ছে, তো এই যে কাজটা করতে হবে সেই সময় শ্রম দিবসটা নষ্ট হয়েছে, টাকাটা পেলো না তারা। আমাদের কাজে হলো না ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে, যে রুরাল মানে যেটা তো আবার শুরু হতে চলেছে ইচ্ছা করে, তাহলে হাইকোর্ট সেটা অর্ডার দিল, তাতেও তারা হাইকোর্ট মানলো না অর্ডার, যে ফার্স্ট আগস্ট থেকে করার কথা ছিল, যে 30 সেপ্টেম্বর তারা গিয়ে কী করলো, জুলাই 31 জুলাই গিয়ে কী করলো, তারা সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে দিল, দিয়ে বলছে না আমরা এখানে দেওয়া যাবে না, টাকা 9/6 হয়েছে। আর 9/6 হয়েছে, যে 9/6 করে তার বিরুদ্ধে কেস করো, এফআইআর করো। কোথাও তো বলেনি আমাদের সরকার যে তার বিরুদ্ধে এফআইআর করা যাবে না, কই কমপ্লেন দিয়েছে? এফআইআর করো। যদি কেউ টাকা 9/6 করে, ডেফিনেটলি তাকে সি শুড বি ব্রিং টু দ্য প্রসিকিউশন, ঠিক আছে? হ্যাঁ, তাকে একটা উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ দ্য ল তাকে আনতে হবে। কিন্তু সেটা না করে তারা টাকা বন্ধ করে দিল, সবাই করে অ্যাকিউজ হয় এত লোক। কিন্তু দুর্নীতির এই অভিযোগগুলো যা আমরা দেখতে পাচ্ছি, চাকরি এসএসসির যে ঘটনাটা দেখলাম, এগুলো ব্যাপারে কি বলবো? পানিশ দেম, আমি বলবো পানিশ দেম, যা যা পানিশমেন্ট আছে ম্যাক্সিমাম পানিশমেন্ট তাকে দাও। কারণ একটা ধরুন এত মানুষ, এই 26,000 মানুষ যারা চাকরি যাদের চলে গেল, তাদের মধ্যে তখন বেশিরভাগ মানুষ তো খারাপ হয়েছে, তাদের টেন্টেড হয়েছে তো। হ্যাঁ, এবার আবার মানে এটা ক্ষতিগ্রস্ত হলো, মানে এই চাকরিটা চলে যাওয়ার যে সাংঘাতিক মানে একটা আতঙ্ক, হ্যাঁ, একটা সংসারী মানুষ, তারা ফ্ল্যাট লোন করেছেন, বিশাল একটা ইম্প্যাক্ট। তো এই ব্যাপারে আপনার কি মনে হয় যে এটা কিছুভাবে আটকানো যেত? যে যারা ইনভলভ ছিল এই স্ক্যামের মধ্যে, এভরিওয়ান শুড বি পানিশড। একদম। আচ্ছা দাদা, একটা প্রশ্ন খুব মাথায় আসে যে আপনার মতো একজন স্ট্যাচারের মানুষ, এত একটা আইপিএস লেভেলের অফিসার ছিলেন, এত বিশাল কর্মকাণ্ড আপনার, এতগুলো জেলাতে কাজ করেছেন, তো আজকের দিনে দাঁড়িয়ে আপনি রাজনীতিতে আছেন কিন্তু মন্ত্রিত্বে কেন নেই? মন্ত্রী তো আমি ছিলাম 2021-এর 10ই মে থেকে 22 সালে 3 আগস্ট পর্যন্ত ছিলাম, তারপরে নেই। এটা তো ডিসক্রিপশন হচ্ছে সিএম-এর, না উনি কাকে দিয়ে কোথায় কী কাজ করাবেন, কী করবেন, এটা ওনার ডিসক্রিপশনে প্রিন্সিপালি। তো তার মনে হয়েছে যে আমার মন্ত্রী ডাকলে আমার কাজ হচ্ছে না ঠিকমতো, বা তিনি মনে করেছেন যে অন্য কেউ বেটার করতে পারবে, সেই জন্য উনি চেঞ্জ করে দিয়েছেন। এটা ওনার ডিসক্রিপশন এক্সক্লুসিভলি। আচ্ছা দাদা, আজকে তো আপনি অনেক বিষয় আলোচনা করলেন, আপনার ব্যক্তিগত যে ভালো লাগা সেটা নিয়ে একটু কিছু বলে দিন, যে আপনি এত সুন্দর লেখেন, আপনার কিছু। না, আমি তো অনেক আগে থেকেই লিখতাম, ছোটোবেলায় অনেক ছড়া, কবিতা, গল্প, ছোটো ছোটো গল্প এরকম লিখেছি। পরের দিকে বড় হয়ে আরও একটু লিখেছি, যেমন আমার দেশ পত্রিকাতে ধারাবাহিক উপন্যাস বেরিয়েছে, সানন্দায় ধারাবাহিক উপন্যাস বেরিয়েছে, আনন্দলোকে বেরিয়েছে, আনন্দমেলায় বেরিয়েছে, তারপর আপনার শর্ট ফিল্ম হয়েছে, আমি ফুল লেন্থের ফিচার ফিল্ম করেছি, মানে আমার গল্প নিয়ে, আমার ডাইরেকশন, আমার স্ক্রিপ্ট নিয়ে কাজ করে আমার ডাইরেকশানে ভালো ফিল্ম হয়েছে, ভালো চলেছিল। আলিয়া বলে ফিল্ম 17 সালে করেছিলাম। তখন আমি ডিআইজি দার্জিলিং রেঞ্জ ছিলাম সে সময়। গোর্খাল্যান্ড মুভমেন্টের সময় আমাকে দার্জিলিং পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু আমরা ওটা উইদিন 1.5 মান্থ আর কি আমরা টোটালি কন্ট্রোল নিয়ে নিয়েছিলাম। মাত্র 11 জন সে সময় মারা পড়েছিল। কিন্তু আগে যখন দেখেন যে ঘিসিংয়ের সময়, সুভাষ ঘিসিংয়ের সময়, যে সময় 85-86-এ যে মুভমেন্টটা শুরু হয়েছিল, গোর্খাল্যান্ডের মুভমেন্ট,
সেই সময় প্রায় 1500 লোক, পুলিশ এবং ইনক্লুডিং পুলিশ অনেকে মারা গেছিলো। আর আমাদের সময় খালি অমিতাভ মালিক মারা গেছিলো, একটি সাব ইন্সপেক্টর, সেটাও অনেক মানে এটা হয়ে যাওয়ার পর মানে বিমল গুরুংকে ধরতে গিয়ে একটা জায়গাতে মারা হয়। আমার ফেসবুকে ওই গল্পটা লেখা আছে, স্বর্গের পথে অমিতাভ বলে, তো ওটাও আমি লিখেছি। আর এমনি ছোটো গল্প আমার অনেকবার রবিবাসরীয়, আর এতে রবিবাসরীতে বেশি ক্রাইম স্টোরিগুলো, বিশেষ করে ক্রাইম স্টোরি মানে এই হাত কাটা দিলীপের গল্প, তারপরে এই যে পার্থ রায় বর্মন যে খাদিম কর্তা আছে না, এটাকে নিয়ে অনেক লম্বা একটা সিরিয়াল আমাকে রবিবার রেডিওতে এতে রোববারের পেজে এতে ছাপা হয়েছে। তারপরে অনেক গল্প, প্রচুর গল্প আছে, ছোট গল্প, বড় গল্প, এগুলো বিভিন্ন জায়গায় পত্রপত্রিকায় আছে। আমার বইও আছে 12-13টা উপন্যাস আছে। আর ইংরেজিতে একটা নোবেল লিখেছি, সেটা হচ্ছে রূপা পাবলিকেশনস থেকে, দিল্লির যে রূপা আছে, রূপা নাম করা পাবলিশার্স। তো সেটা হচ্ছে লাভ অ্যান্ড ওয়ার ইন বসনিয়া। আমি ইউনাইটেড নেশনসে কাজ করেছি, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে আমাকে পাঠিয়েছিল বসনিয়া হার্জেগোভিনাতে, বসনিয়া, ওখানে 1 বছরের বেশি কাজ করেছি। সেটা নিয়েও একটা উপন্যাস লেখা আছে। তো আপনি তো ইংলিশে আছেন, আপনাকে আমি কোনদিন দেখা হলে আমি তখন আপনাকে গিফট করবো এটা। দাদা, এই জেন জি যারা এখন, তারা যদি আইপিএস হতে চায়, তাদের কি বার্তা দেবেন? ফোকাস, এই সব ইনস্টাগ্রাম, ফেসবুক একদম বন্ধ করে দিতে হবে। 14 ঘন্টা 15 ঘন্টা পড়ো, যতক্ষণ জেগে থাকবে পড়ো, খালি পড়া, অন্য কিছু নয়। আর এই আইপিএস হতে গেলে, ইউপিএসসি পরীক্ষা দিতে গেলে যার প্রথম কোচিং দরকার। এখন প্যাটার্ন অনেক চেঞ্জ হয়ে গেছে, সেই চেঞ্জ প্যাটার্নগুলো হয়ে গিয়ে এখন কোচিং সেন্টারে ঢুকুক। এখানে এটিআই আছে, দিল্লি থেকে অনলাইনেও কোচিং হচ্ছে। প্লাস হচ্ছে গিয়ে ফোকাসটা ঠিক করতে হবে, যে গোলটাকে আমি সেট করলাম, এটাকে আমি মানে অ্যাচিভ করেই ছাড়বো। তো গোলটাকে অ্যাচিভ করতে গেলে বললাম যে পাবো এই আইপিএস হবো বা আইএস হবো, সেরকম তো নয়। তাকে এক্সিকিউট করার জন্য তাকে পড়াশোনা করতে হবে। আর টোটাল যে নলেজ, আর কি নলেজ বেস, এটা করতে হবে। খানিকটা লাক, লিটল বিট অফ লাক, হয়তো 5% লাক, 95% হচ্ছে পরিশ্রম করা। পরিশ্রম, প্রচুর হার্ডওয়ার্ক পড়তে। 12 ঘন্টা 13 ঘন্টা পড়ুক না, 1 বছর ধরে পড়ুক, সে প্রচুর নলেজ অ্যাকোয়ার করতে পারবে। এবং তার সবথেকে বড় কথা, তার ফোকাসটা ঠিক রাখতে হবে। অন্যান্য জায়গায় মানে সমস্ত কিছু নেই, তার ব্ল্যাঙ্ক করে দেওয়া, একদম তো ফাঁকা, রিলেটিভ নেই, বিয়ে বাড়ি নেই, আনন্দ নেই, বন্ধু বান্ধব নেই, অন্য কোথাও হইচই করা নেই, সিনেমা দেখা নেই, বন্ধ করে দিয়ে শুধু পড়াশোনা করুক আর নলেজটাকে অ্যাকোয়ার করুক। কন্টিনিউয়াস অ্যাকোয়ারিং অফ নলেজ, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু ক্র্যাক ইউপিএসসি। আজকে আপনাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আবার কোনো একটা এপিসোডে নিশ্চয়ই আপনাকে পাবো আশা করছি। নিশ্চয়ই আসবো। থ্যাংক ইউ।